পালমোনারি ইডিমা দিয়ে। নর্মালি আমরা ইডিমা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আপনার এটা যদি একটা ব্লাড ভেসেল হয়, এটা চারপাশে হচ্ছে ইন্টারস্টিশিয়াম। কোনো কারণে যদি এই ব্লাড ভেসেলের ফ্লুইড গুলা ইন্টারস্টিশিয়ামে চলে আসে, অথবা নর্মালি হচ্ছে ইন্টারস্টিশিয়ামে কিছু ফ্লুইড থাকে সবসময়, এই ফ্লুইডটা হচ্ছে লিমফেটিক্স এর মাধ্যমে ড্রেন করে এখান থেকে ফ্লুইডটাকে সরিয়ে দেওয়া হয়। সো কোনো কারণে যদি লিমফেটিক্স ঠিক মতো ড্রেন করতে না পারে, তাহলে হচ্ছে আলটিমেটলি এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসে যে ফ্লুইড হলো এক্সেসিভ ফ্লুইড, এটাই হচ্ছে ইডিমা। আমাদের পুরো বডিতেই যে কোনো জায়গাতে ইডিমা হতে পারে, এবং ইডিমার যে মেইন কজ গুলা সব জায়গাতেই হচ্ছে সেম। সো আমরা আজকে সেই কজ গুলা জানবো, এবং হচ্ছে লাংসে কিভাবে ইডিমা হতে পারে এবং লাংসে ইডিমা হলে কি কি প্রবলেম হতে পারে, এই জিনিসগুলো আমরা দেখবো। ইউজুয়ালি হচ্ছে আমরা যদি একটা অ্যালভিওলি চিন্তা করি, এটা হচ্ছে অ্যালভিওলি, এটা হচ্ছে পালমোনারি একটা আর্টারি, এটা আসছে হচ্ছে আমাদের রাইট হার্ট থেকে। রাইট হার্ট থেকে পালমোনারি আর্টারি আসতেছে, এসে এখানে হচ্ছে বিভিন্ন ক্যাপিলারিতে ডিভাইডেড হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে অ্যালভিওলির ওয়ালে থাকে। আরো আরো যখন অ্যালভিওলি থাকে আশেপাশে অ্যালভিওলি, এই অ্যালভিওলির গায়ে থাকে এগুলা পালমোনারি ক্যাপিলারি। দেন হচ্ছে এটা আবার পুনরায় পালমোনারি ভেইন হয়ে লেফট হার্টে চলে আসে। এই যে আমাদের পালমোনারি আর্টারিটা আসলো, দেন হচ্ছে পালমোনারি ক্যাপিলারি দিয়ে, আমরা যদি এটা একটু সুন্দরভাবে আঁকি, পালমোনারি আর্টারি, এখানে হচ্ছে পালমোনারি ক্যাপিলারি, ক্যাপিলারিতে হচ্ছে অক্সিজেনটা ব্লাডে আসলো, আর কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলিতে চলে গেল, আর অক্সিজেনটা ব্লাডে আসলো। এই যে অক্সিজেনটা ব্লাডে আসলো এবং কার্বন ডাই অক্সাইড চলে গেল, এটাই হচ্ছে লাংসের বেসিক ফাংশন। আর এখানে হেল্প করতেছে হচ্ছে আমাদের অ্যালভিওলি গুলা। দেন হচ্ছে এই পালমোনারি ক্যাপিলারি, পালমোনারি ভেইন হলো, পালমোনারি আর্টারি, পালমোনারি ক্যাপিলারি, দেন হচ্ছে পালমোনারি ভেইন, ভেইন হয়ে দেন লেফট হার্ট। এটুকু আমরা সবাই জানি। এখন কোনো কারণে যদি এই যে আমাদের পালমোনারি ক্যাপিলারি বলতেছি, আর এই অ্যালভিওলি এবং পালমোনারি ক্যাপিলারি ছাড়া আশেপাশে যে ফাঁকা জায়গাটা, সেটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াম, লাংসের ইন্টারস্টিশিয়াম। সো কোনো কারণে যদি আমাদের নর্মালি হচ্ছে ক্যাপিলারি দিয়ে সামান্য একটু ফ্লুইড লিক হয়, যেটা লিমফেটিক্স এর মাধ্যমে এখান থেকে চলে যায়। সো কোনো কারণে যদি এখানে ফ্লুইডের পরিমাণটা এক্সেসিভ হয়ে যায় এই আশেপাশের এরিয়া গুলাতে, তাহলেই হচ্ছে আমাদের যে কন্ডিশনটা বলতেছি পালমোনারি ইডিমা। এখন পালমোনারি ইডিমা বলতে অ্যাকচুয়ালি আলাদা করে কোনো ডিজিজ নাই, এটা হচ্ছে বিভিন্ন আদার্স ডিজিজের একটা কম্পোনেন্ট বা হচ্ছে কমপ্লিকেশন। আদার্স ডিজিজের কারণে যখন পালমোনারি ইডিমা হয়, তখন যেটা হবে, নর্মালি হচ্ছে আমাদের এই যে গ্যাস এক্সচেঞ্জটা হতো, এখান থেকে যে গ্যাসটা আসতো, তখন এইদিকে ফ্লুইড জমে যাবে, এই চারপাশে যখন ফ্লুইড জমে যাবে, তখন নর্মালি যে গ্যাসের ডিফিউশনটা হওয়ার কথা ছিল, এক্সচেঞ্জ হওয়ার কথা ছিল, অক্সিজেনটা আমাদের ব্লাডে আসার কথা ছিল, কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে অ্যালভিওলিতে যাওয়ার কথা ছিল, এই যে প্রসেসটা, এই প্রসেসটা ডিসরাপ্টেড হয়ে যায়। তখন আমাদের পেশেন্টের হাইপোক্সিমিয়া হয়। হাইপোক্সিমিয়া মানে হচ্ছে ব্লাডে তখন অক্সিজেন কমে যায়। একই সাথে আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে লাংসের আশেপাশে কিছু স্ট্রেস রিসেপ্টর থাকে অ্যালভিওলিতে, ব্রঙ্কাস, ব্রঙ্কিয়াল ওয়ালে। এইসব স্ট্রেস রিসেপ্টর গুলো তখন স্টিমুলেটেড হয়, স্টিমুলেটেড হয়ে তখন আমাদের রেসপিরেটরি রেট বাড়িয়ে দেয়, এবং হচ্ছে আমাদের ডিসনিয়া হয়, মানে হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়। সো ইন জেনারেল, আমরা যদি চিন্তা করি ইন জেনারেল কথা হচ্ছে যে পালমোনারি ইডিমা হলে যেটা হবে, ফার্স্ট অফ অল রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, দেন হচ্ছে আমাদের অক্সিজেনেশন ঠিকমতো হবে না। অক্সিজেনেশন ঠিকমতো না হওয়াটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপোক্সিমিয়া। প্রবলেম হচ্ছে মেইনলি ডিফিউশনের প্রবলেম হবে, কারণ হচ্ছে ডিফিউশনের
সংজ্ঞা হিসেবে আমরা যেটা জানি যে আমাদের হচ্ছে ডিফিউশন হওয়ার জন্য দুই পাশে প্রেসার ডিফারেন্স থাকতে হবে, দেন হচ্ছে ডিফিউশনের জন্য একটা ভালো সারফেস এরিয়া থাকতে হবে। যখনই চারপাশে ফ্লুইড জমে যাবে তখনই হচ্ছে আমাদের ডিফিউশনটা প্রবলেম হবে। ডিফিউশন প্রবলেমের কারণে হবে হচ্ছে হাইপোক্সিমিয়া। আর আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করবে কি নিয়ে, সেটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস। আর আমরা কিভাবে বুঝবো যে এখানে পালমোনারি ইডিমাটা আছে? পালমোনারি ইডিমাটা আমরা বুঝবো হচ্ছে আমরা যদি এক্সরে করি। নর্মালি হচ্ছে লাংসে থাকে হচ্ছে এয়ার। এয়ার থাকার কারণে এটা নর্মালি থাকে হচ্ছে লুসেন্ট, রেডিও লুসেন্ট, মানে হচ্ছে একটু ব্ল্যাকিশ থাকে। কিন্তু যদি পালমোনারি ইডিমা থাকে তখন আমাদের এই লাংস গুলা, এই লাংসের ব্ল্যাকনেসটা কমে যায়। তখন হচ্ছে অপাসিটি হয়, বাইলেটারালি অপাসিটি হতে পারে। আর যদি ইডিমাটা একটা একটা জায়গাতে সীমাবদ্ধ থাকে বা ইউনিল্যাটারাল থাকে তাহলে একপাশে আমরা অপাসিটিটা দেখবো। তো এই হচ্ছে পালমোনারি ইডিমার বেসিক কথা। এখন এটা কেন হয়, কোন কোন কন্ডিশনে হতে পারে, এবং এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড ডিজিজ গুলো আমরা একটা একটা করে দেখবো। তো ফার্স্ট অফ অল, এটা হচ্ছে একটা ভেসেল। এখান থেকে ফ্লুইড লিক করতে পারে কি কি কারণে? এটা যদি আমরা পালমোনারি ক্যাপিলারি চিন্তা করি, এদিকে আছে হচ্ছে আমাদের লেফট হার্ট, এদিকে হচ্ছে রাইট হার্ট। এখান থেকে ফ্লুইডটা বের হওয়ার নাম্বার ওয়ান রিজন হবে হচ্ছে কোনো কারণে যদি আমাদের এই ব্লাড ভেসেলটা ড্যামেজ হয়, মানে হচ্ছে ক্যাপিলারি যদি কোনো কারণে ড্যামেজ হয়, এটা হচ্ছে নাম্বার ওয়ান কজ। এখানে যদি কোনো একটা ড্যামেজ থাকে তাহলে কি হবে, এই ড্যামেজের জায়গা দিয়ে ফ্লুইডটা লিক করবে। লিক করে আমাদের হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড, পানি চলে আসবে। পানি চলে আসলে তখন হবে ইডিমা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে পানিটা আছে ব্লাড ভেসেলের ভিতরে, এটা আমরা ইডিমা পড়তে গিয়ে পাইছিলাম। সেম জিনিসটা আবার এখানে পাবো। সেম জিনিসটা আমরা সিবিএস পড়তে গিয়ে পাবো। সেম জিনিসটা আমরা রেনাল সিস্টেমে পাইছি। সেম জিনিসটা আমরা জিআইটি পড়তে গিয়ে পাবো। তো আলটিমেটলি দেখেন বেসিক জিনিসগুলো বারবার একইভাবে আসতেছে। তো আমাদের এখানে ব্লাড ভেসেলের ভিতরে যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটা যে প্রেসার ক্রিয়েট করতেছে এটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা হচ্ছে সবসময়, আপনি যদি একটা পাত্রের ভিতরে পানি রাখেন, এই পানিটা সবসময় টেন্ডেন্সি থাকবে বাইরের দিকে বের হওয়ার। এই যে পানির যে প্রেসারটা, এই প্রেসারটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর এই এই ভেসেলের ভিতরে বা এই পাত্রের ভিতরে যদি আপনি কিছু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল রেখে দেন যারা হচ্ছে পানি ধরে রাখে, এখানে কিছু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল আছে যারা হচ্ছে পানিটাকে ধরে রাখে। অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল মানে হচ্ছে যারা অসমোলারিটি বাড়ায়। অসমোলারিটি মানে হচ্ছে ঘন করে। আমরা ডিফিউশন, অসমোসিস এগুলো পড়াতে গিয়ে বলছিলাম যে হচ্ছে সবসময় যে কোনো জিনিসই বেশি থেকে কমের দিকে যাবে, হাই থেকে সবসময় লোয়ের দিকে যাবে যে কোনো জিনিস। সো এখানে আমরা যদি এই গ্রিন কালারের গুলাকে যদি আমরা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল চিন্তা করি, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল মানে হচ্ছে ঘন বস্তু, মানে হচ্ছে ঘনত্ব অনেক বেশি। তার মানে হচ্ছে এখানে ঘনত্ব অনেক বেশি, পানি অনেক কম। হাই অসমোলারিটি মানে হচ্ছে অনেক বেশি সলিউট আছে, সলভেন্ট মানে ওয়াটার হচ্ছে অনেক কম। আর আমরা জানি হচ্ছে যে কোনো জিনিসই সবসময় বেশি থেকে কমের দিকে যাবে। সো এখানে পানি কম, সলিউটের পরিমাণ বেশি। তো কোনো কারণে যদি আমরা কোনোভাবে যদি আমরা এখানে একটা ওপেনিং করে দিই, পারমিয়াবিলিটি ক্রিয়েট করি, তাহলে কি হবে, এখানে আউটসাইডে হচ্ছে ওয়াটার, ওয়াটার হচ্ছে এখানে লো, সরি এখানে হচ্ছে হাই। আর এখানে ওয়াটার লো কেন, কারণ এটা হচ্ছে হাইলি অসমোলারিটি। হাই অসমোলারিটি মানে হচ্ছে এটা অনেক ঘন। ঘন মানে পানির পরিমাণ কম, সলিউটের পরিমাণ বেশি। সো পানি যেখানে বেশি আছে সেখান থেকে কি হবে, সেখান থেকে হচ্ছে কমের দিকে যাবে। পানি কম আছে হচ্ছে এখন এখানে, অসমোলারিটি এখানে বেশি। সো আমরা যদি এখানে একটা পারমিয়াবিলিটি ক্রিয়েট করে দিই তাহলে পানিটা
পানিটা কি করবে, পানিটা হচ্ছে ভিতরের দিকে যাবে। এই যে ভিতরের দিকে পানিটা গেল, এটাই হচ্ছে অসমোসিস। অসমোসিস মানে হচ্ছে ট্রান্সপোর্ট অফ সলভেন্ট, সলভেন্ট মানে ওয়াটার। আর ডিফিউশন মানে হচ্ছে ট্রান্সপোর্ট অফ সলিউট। তো এটা যদি এখন ডিফিউশন হতে, আমরা যদি এটাকে ডিফিউশন বলতে চাইতাম, তাহলে যেটা হতো সেটা হচ্ছে এখানে সব থেকে বেশি আছে কি, এখানে বেশি আছে সলিউট গুলা। তো কোনো কারণে সলিউট গুলো যদি বাইরে চলে আসতো, মানে হচ্ছে বেশি থেকে কমের দিকে, আমরা একটা কথা বলে নিচ্ছি বেশি থেকে কমের দিকে, তাহলে হচ্ছে এটাকে বলতাম আমরা ডিফিউশন। ওকে, সো আমাদের এই ভেসেলের সাথে এটা রিলেশনটা কি, ভেসেলের সাথে রিলেশন হচ্ছে, তার মানে যে কথাটা আমরা এখানে মেইন পয়েন্ট সেটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল গুলা পানিটাকে সে টেনে ধরে রাখতেছে। আমাদের ব্লাডে থাকে হচ্ছে প্রোটিন, তারপরে থাকে হচ্ছে গ্লুকোজ, তারপরে হচ্ছে ম্যানিটল, ইউরিয়া, এইসব সাবস্টেন্স গুলাকে বলা হয় হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। তার মানে হচ্ছে এইসব সাবস্টেন্স যদি ব্লাডে থাকে, এইসব সাবস্টেন্স গুলোর কাজ হচ্ছে এখানে অসমোলারিটি বাড়ানো। ব্লাডের অসমোলারিটি বাড়ালে কি করবে, পানিটাকে ভিতরের দিকে ধরে রাখবে। তো আলটিমেটলি মেইন কথা যেটা, সেটা হচ্ছে পানির একটা ফোর্স আছে যেটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এটা হচ্ছে সবসময় বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর এই যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল গুলো আছে, এই অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল গুলো পানিটাকে ভিতরের দিকে ধরে রাখার চেষ্টা করবে। তো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল মেজর রোল প্লে করে হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন গুলা। তো এই যে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং হচ্ছে অসমোটিক প্রেসার, এই দুইটার যে ব্যালেন্স, এই দুইটার ব্যালেন্সে থাকার কারণে আমাদের পানি, পানি মানে হচ্ছে ফ্লুইড, কোনো সময়ই বের হয় না। সবসময় হচ্ছে ব্লাডের ভেসেলের ভিতরে থাকে এবং হচ্ছে সামান্য একটু ফ্লুইড বের হয় যেটা ক্যাপিলারি দিয়ে লিক করে এবং আলটিমেটলি ওটা লিম্ফেটিক্স দিয়ে ড্রেন হয়ে ওটা সবসময় নর্মাল অবস্থায় থাকে। তো কোনো কারণে যদি আমাদের এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং অসমোটিক প্রেসারের মধ্যে ইমব্যালেন্স হয়, তাহলে যেটা হবে, তাহলে হচ্ছে ফ্লুইডটা বাইরে চলে আসবে। তো আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি হওয়ার কারণ কি হতে পারে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে হচ্ছে পানির ফোর্সটা অনেক বেশি। হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে পানির প্রেসারটা অনেক বেশি হয়ে গেল। তো পানির প্রেসারটা বেশি হতে পারে কি হলে, এক নাম্বার যেটা পয়েন্ট বলছি আমরা, সেটা হচ্ছে আমাদের পালমোনারি ক্যাপিলারির পরেই থাকে হচ্ছে লেফট হার্ট। লেফট হার্টটা থাকে হচ্ছে পালমোনারি ক্যাপিলারির পরে। তো কোনো কারণে যদি হার্ট ফেলিওর হয়, এক নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে ক্যাপিলারি ড্যামেজের কারণে ফ্লুইড লিক করবে। দুই নাম্বার হচ্ছে ইমব্যালেন্স, ইমব্যালেন্স বিটুইন হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং অসমোটিক প্রেসার। তো আমাদের ক্যাপিলারি ড্যামেজ একটা কজ, দুই নম্বর কজ হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং অসমোটিক প্রেসারের ইমব্যালেন্স। ইমব্যালেন্সটা কখন হতে পারে, আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা ক্রিয়েট করে হচ্ছে পানির মাধ্যমে। তো কোনো কারণে বডিতে যদি ফ্লুইড ওভারলোড হয়, আর অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন, তো কোনো কারণে যদি প্লাজমা প্রোটিন কমে যায়, তো এই দুইটা হচ্ছে আমাদের পালমোনারি ইডিমা হওয়ার বেসিক কজ। আমরা এখন একটা একটা করে আসবো, দুই নাম্বার থেকে শুরু করি যেহেতু এটা বলতেছিলাম। হাইড্রোস্ট্যাটিক প্রেসার কখন বাড়তে পারে, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এক নাম্বার হচ্ছে পালমোনারি ইডিমা হওয়ার মেজর কজ হচ্ছে ফ্লুইড ওভারলোড। আপনার ব্লাড ভেসেলে যে পরিমাণ ফ্লুইড আছে, আপনি যদি সামহাও এই ফ্লুইডের পরিমাণ বাড়ায় দেন, বিশেষ করে হচ্ছে আমাদের হসপিটালাইজ পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে হসপিটালাইজ পেশেন্টের সবসময় একটা নর্মাল ফ্লুইড চলতে থাকে। তো কোনো কারণে যদি ফ্লুইড ওভারলোড হয়, ফ্লুইডের পরিমাণ যদি আপনি ক্যালকুলেশনে ভুল করেন, তাহলে হচ্ছে আমাদের নর্মালি ব্লাড থাকে হচ্ছে 5 লিটার। আর আপনি যদি হচ্ছে ফ্লুইড কন্টিনিউয়াসলি দিতে থাকেন, ফ্লুইড গুলো ইনফিউশন করেন, আমরা আমরা ইনফিউজ করি সবসময় হচ্ছে ডাইরেক্টলি ব্লাডে। তো আমি যদি কোনো কারণে ফ্লুইড ক্যালকুলেশনে ভুল করি, ফ্লুইড ওভারলোড করি, তাহলে হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে। দুই নাম্বার হচ্ছে ফ্লুইড ওভারলোড কখন হতে পারে, একটা একটা জিনিস হচ্ছে আমাদের ফ্লুইড গুলো বের হয় কিডনির মাধ্যমে। তো কোনো কারণে যদি কিডনিতে কোনো প্রবলেম হয়, রেনাল ফেলিওর, তাহলেও হচ্ছে আমাদের ফ্লুইড ওভারলোড হবে। মানে হচ্ছে ইউরিন ঠিকমতো প্রডিউস হবে না। নর্মালি আমাদের ইউরিনেশন হয় অ্যারাউন্ড 2 লিটার। তো 2 লিটার ফ্লুইড যদি বের না হয় বডি থেকে, আপনি যদি ইনফিউজ করতে থাকেন, অথবা কোনো পার্সন, আপনি ফ্লুইড ইনফিউজ করতেছেন না বাট সে হচ্ছে নর্মাল পানি খাচ্ছে, খাবার খাচ্ছে, তো রেনাল ফেলিওর যদি হয় তাহলে ফ্লুইড ওভারলোড হবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে লেফট হার্ট ফেলিওর।
লেফট হার্ট ফেলিওর হলে যেটা হবে, আমাদের এই ক্যাপিলারি ফ্লুইড গুলা পালমোনারি রাইট হার্ট থেকে আসলো হচ্ছে পালমোনারি আর্টারিতে, দেন পালমোনারি ক্যাপিলারি, দেন হচ্ছে লেফট হার্ট। তো কোনো কারণে যদি লেফট হার্ট ফেলিওর হয়, তাহলে যেটা হবে, পানিটা সামনের দিকে মুভ করতে পারবে না। পানি যদি সামনের দিকে মুভ করতে না পারে, তাহলে আমাদের ফরওয়ার্ড ফ্লো থাকবে না। ফরওয়ার্ড ফ্লো না থাকলে পিছনের দিকে ফ্লুইড ব্যাক ফ্লো করতে থাকবে। তো আমাদের যদি এদিকে ফ্লুইড যেতে না পারে, লেফট হার্ট ফেলিওরের কারণে লেফট হার্ট পাম্প করতেছে না কোনো কারণে, তখন আমাদের এই ফ্লুইড গুলা পালমোনারি ক্যাপিলারিতে লিক করা শুরু করবে। তো এটা হচ্ছে লেফট হার্ট ফেলিওর। দেন হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল যদি আমাদের ব্লাডে কমে যায়, তাহলে যেটা হবে, পানিটাকে সে ধরে রাখতে পারবে না। তখন হচ্ছে আমাদের পালমোনারি ইডিমা না, এগুলা ইডিমা যে কোনো বডির যে কোনো জায়গায় ইডিমা হওয়ার কজ। ডিক্রিজড অসমোটিক প্রেসার এক্সার্ট করে হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন গুলা। তো প্লাজমা প্রোটিন যদি কোনো কারণে কমে যায়, তাহলে আমাদের ইডিমা হবে। প্লাজমা প্রোটিন আমাদের বডিতে তৈরি হয় হচ্ছে লিভার থেকে। প্রোটিন তৈরি হয় লিভারে, লিভারে প্রোটিন সিনথেসিস করে। তো কোনো কারণে যদি লিভার প্রবলেম হয়, লিভার ফেইলর, ফেইলর বলতে এখন লিভার অনেকভাবে ফেল করতে পারে, লিভার সিরোসিস হতে পারে। তারপরে হচ্ছে এই প্লাজমা প্রোটিন গুলা আমরা জানি হচ্ছে, নর্মালি প্লাজমা প্রোটিন কিডনি দিয়ে, যখন লাস্ট রানার সিস্টেম আমরা পড়ে আসছিলাম যে প্লাজমা প্রোটিনের নেগেটিভিটি থাকার কারণে প্লাজমা প্রোটিন যখন জিএফআর প্রডিউস হয়, তখন প্লাজমা প্রোটিন গুলা বের হয় না, এটা রিপিল করে ব্লাডেই থেকে যায়। তো কোনো কারণে যদি আমাদের গ্লোমেরুলার মেমব্রেন গুলোতে ড্যামেজ হয়, যেমন হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, আমরা নেফ্রোটিক সিনড্রোমে জানি হচ্ছে যে আমাদের এই যে নেগেটিভ যে চার্জ গুলা, সেই নেগেটিভ চার্জ গুলো ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমাদের প্লাজমা প্রোটিন গুলাকে রিপিল করতে পারে না, তখন প্লাজমা প্রোটিন আমাদের ইউরিনের সাথে বের হয়ে যায় এবং আমরা প্রোটিন লস করতে থাকি। তো আমাদের নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রেও এটা পাবো। 3 নাম্বার হচ্ছে প্লাজমা প্রোটিন আমাদের ডায়েটের সাথে থাকে, আমরা প্রোটিন ডায়েটের সাথে খাই। তো কোনো কারণে লিভার প্রডিউস করে, প্লাস হচ্ছে ডায়েটের সাথে আমরা পাই, এই দুটা মিলে হচ্ছে আমাদের বডির টোটাল প্রোটিন মেনটেন হয়। তো কোনো কারণে যদি কেউ কারো ডায়েটে প্রোটিন না থাকে, তাহলেও হচ্ছে অসমোটিক প্রেসার কমে যাবে, তখন প্রাণীটাকে ধরে রাখতে পারবে না, ফ্লুইড লিক করবে। সো ম্যালনিউট্রিশন, ম্যালনিউট্রিশন মানে হচ্ছে অ্যালকোহলিক, ওল্ডার পেশেন্ট, ওল্ডার পার্সন, যে কোনো ওল্ডার পার্সনই ম্যালনারিশড থাকে, অ্যালকোহলিক থাকে। তারপরে হচ্ছে পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন। এই ঘটনাগুলোর কারণে আমাদের এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেছে এবং হচ্ছে পানিটাকে ধরে রাখার প্রেসার কমে যাওয়ার কারণে আলটিমেটলি ফ্লুইড লিক করলো, পালমোনারি ইডিমা হলো। দেন হচ্ছে ক্যাপিলারি ড্যামেজ। ক্যাপিলারি ড্যামেজ কখন হতে পারে? নাম্বার ওয়ান কজ যেটা, সেটা হচ্ছে সেপসিস, দেন হচ্ছে বার্ন ইনজুরি। সেপসিসের সময় যেটা হয়, জেনারেলাইজড একটা ইনফেকশন হয়। জেনারেলাইজড ইনফেকশন হলে ইনফ্লামেশন হয়ে আমাদের ব্লাড ভেসেল গুলো ড্যামেজ হতে থাকে। এই ড্যামেজ গুলা পালমোনারি ক্যাপিলারি গুলোকেও অ্যাটাক করে, অ্যাটাক করলে তখন হচ্ছে আমাদের ক্যাপিলারি গুলা ড্যামেজ হয়ে ফ্লুইড লিক করে। এবং সেপসিস হচ্ছে ওয়ান অফ দ্য মেজর রিজন। আমাদের পালমোনারি ইডিমা হওয়ার যদি দুইটা মেজর রিজন থাকে, একটা হচ্ছে হার্ট ফেলিওর, 2 নাম্বার হচ্ছে সেপসিস। এবং হার্ট ফেলিওর এবং সেপসিস দুটাই হচ্ছে খুব সিরিয়াস কন্ডিশন, এই দুটাই অ্যাসোসিয়েটেড উইথ পালমোনারি ইডিমা। দেন হচ্ছে বার্ন, বার্ন হলেও সিমিলারলি হচ্ছে ক্যাপিলারি গুলো ইনজুরি হয়। দেন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। এইসব কন্ডিশন গুলাতে আমাদের পালমোনারি ক্যাপিলারি গুলা লিক হয়, লিক হয়ে গেলে তখন আমাদের ফ্লুইড গুলো বের হয়ে যায়। ফ্লুইড বের হয়ে গেলে আলটিমেটলি যেটা হয়, পালমোনারি ইডিমা। তো সেপসিসে যেটা হয়, সেপসিসে হচ্ছে জেনারেলাইজড ইনফেকশন হয়। জেনারেলাইজড ইনফেকশন হলে মানে হচ্ছে ব্লাডে ইনফেকশন হওয়ার কারণে সেপসিস ডেভেলপ করে। তখন আমাদের এই ইনফেক্টিভ যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, এগুলাকে
কিল করার জন্য আমাদের বডির যে ন্যাচারাল ডিফেন্স মেকানিজম, সেটা হচ্ছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এইগুলো অ্যাক্টিভেশন হয়ে যায়। নিউট্রোফিল অ্যাক্টিভেশন হলে, নিউট্রোফিল হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের মাধ্যমে মাইক্রোবস গুলাকে ডিস্ট্রয় করার চেষ্টা করে। আনফরচুনেটলি যখন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস সে রিলিজ করে, এটা আমাদের মাইক্রোবস গুলাকে ড্যামেজ করার পাশাপাশি আমাদের বডির স্ট্রাকচার গুলাকেও ড্যামেজ করতে থাকে। সো এই হচ্ছে আমাদের পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমাতে আপনি একটা ক্যারেক্টারিস্টিক্স এক্সরে পাবেন। সেটা হচ্ছে লাংসটা হোয়াইটেনিং হয়ে যাবে। নর্মালি হচ্ছে লাংস থাকে হচ্ছে লুসেন্সি। তো এটা হোয়াইটেনিং হয়ে যাওয়ার কারণে নর্মালি হচ্ছে, আপনি চিন্তা করেন নর্মাল লাংসটা থাকার কথা ছিল এরকম দুই পাশে ব্ল্যাক, কিন্তু যদি পালমোনারি ইডিমা হয় তাহলে এরকম হোয়াইটেনিং হয়ে যাবে। এটা হচ্ছে হার্ট ফেলিওরের ক্ষেত্রে আপনি এটা পাবেন। দেন পাবেন হচ্ছে সেপসিস, প্যানক্রিয়াটাইটিস, আদার্স কজ, যেগুলো হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং অসমোটিক প্রেসার ইমব্যালেন্স করবে। এই যে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং হচ্ছে অসমোটিক প্রেসার ইমব্যালেন্স বলছি, এটাকে বলা হয় হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ফোর্স। এই দুটার মধ্যে একটা ব্যালেন্স থাকে এবং এটার মাধ্যমে হচ্ছে সবকিছু মেনটেন হয়। তো এই হচ্ছে পালমোনারি ইডিমা বেসিক কজ। বেসিক কজে যেটা হয়, ইন্টারস্টিশিয়ামের চারপাশে যখন ফ্লুইড জমে যাবে, ফ্লুইড জমে যাওয়ার কারণে আমাদের অক্সিজেনেশন ঠিকমতো হবে না, আমাদের হচ্ছে হাইপোক্সিমিয়া হবে। হাইপোক্সিমিয়া মানে হচ্ছে ব্লাডে অক্সিজেন কমে যাবে। ব্লাডে অক্সিজেন কমে যাওয়ার কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। দেন হচ্ছে হার্ট রেট বেড়ে যাবে, কারণ হচ্ছে আমাদের যখন টিস্যুতে অক্সিজেন কম আসবে তখন আমাদের বডি রেসপন্স করবে কিভাবে। এক নম্বর হচ্ছে যে সে হার্ট রেট বাড়াবে যেন কার্ডিয়াক আউটপুট বাড়ে। টোটাল অক্সিজেনের কন্টেন্ট কম, সো সে টোটাল ব্লাড ভলিউম বাড়ানোর চেষ্টা করবে, হার্ট রেট বাড়াবে, কার্ডিয়াক আউটপুট বাড়াবে, দেন রেসপিরেটরি রেট বাড়াবে, আলটিমেটলি পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করবে। এখন আপনি কি করবেন, আপনি ট্রিটমেন্ট কি করবেন? ট্রিটমেন্ট হচ্ছে ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু কজ। পেশেন্টের যদি হার্ট ফেলিওর থাকে, আপনি হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট করবেন। হার্ট ফেলিওরের পেশেন্ট গুলাকে দেওয়া হয় হচ্ছে ফুসেমাইড, মানে হচ্ছে একটা ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্সটা দিলে সে এক্সেসিভ ইউরিনেশন করবে, এক্সেসিভ ইউরিনেশন করে ফ্লুইড গুলাকে বডি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। দেন হচ্ছে আপনার যদি আদার্স প্রবলেম থাকে, নেফ্রোটিক সিনড্রোম, যে কারণে নেফ্রোটিক সিনড্রোম হয় সেই নেফ্রোটিক সিনড্রোম ট্রিট করতে হবে। লিভার ফেলিওর থাকলে সেটা ট্রিট করতে হবে। সেপসিস থাকলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। মেকানিক্যাল ভেন্টিলেশন লাগলে মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে হবে। মেইন কথা হচ্ছে পালমোনারি ইডিমা একটা ইন্ডিভিজুয়াল ডিজিজ না, এটা হচ্ছে আদার্স একটা ডিজিজের কমপ্লিকেশন হচ্ছে পালমোনারি ইডিমা। সো ট্রিটমেন্ট যেটা হবে, আলটিমেটলি ট্রিটমেন্ট হবে অ্যাকর্ডিং টু দা কজ। এবার আমরা আসি মেইন আমাদের টপিকে। পালমোনারি ইডিমার বেসিক মেকানিজমটা আমরা জানলাম, এবং পালমোনারি ইডিমা থেকে যে টাইপের কোশ্চেন হবে সেটা হচ্ছে আপনার পেশেন্টের পালমোনারি একটা এক্সরে ছবি দেওয়া থাকবে, অথবা হচ্ছে হার্ট ফেলিওরের ফিচার দেওয়া থাকবে, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেসের ফিচার দেওয়া থাকবে। আপনাকে পালমোনারি ইডিমা দেখে পালমোনারি ইডিমা ডেসক্রাইব করবে। পালমোনারি ইডিমা দেখে আপনাকে সাসপেক্ট করতে হবে যে এই পেশেন্ট আইদার হার্ট ফেলিওর হয়েছে, অথবা এই পেশেন্টের আইদার সেপসিস আছে, অথবা এই পেশেন্টের আদার্স কোনো রেনাল ফেলিওর অথবা লিভার ফেলিওর, এরকম আদার্স কোনো কজ আছে, কজ থাকার কারণে পালমোনারি ইডিমা হচ্ছে। তো আমরা পালমোনারি ইডিমার একটা কজ হিসেবে দেখলাম ফেলিওর। তারপর কজ হিসেবে আমরা আদার্স আদার্স কজ দেখলাম, সেপসিস দেখলাম, প্যানক্রিয়াটাইটিস দেখলাম, বার্নস দেখলাম। সো আমাদের এই যে পালমোনারি ইডিমা হচ্ছে, পালমোনারি ইডিমাকে আমরা যদি কজ হিসেবে চিন্তা করি তাহলে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কার্ডিওজেনিক, আর একটা হচ্ছে নন কার্ডিওজেনিক। আমরা এখন পড়বো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হচ্ছে একটা পালমোনারি ইডিমার ভেরিয়েন্ট, যেটা হচ্ছে নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা হবে, যেটা হচ্ছে ডিফিউজ অ্যালভিওলি ড্যামেজের কারণে।
এআরডিএস পড়ার জন্য আমরা বেসিক্যালি পালমোনারি ইডিমাটা পড়লাম। তো এআরডিএস হচ্ছে আমরা অলরেডি একটা এআরডিএস পড়ে আসছি, সেটা হচ্ছে নিউবর্নের এআরডিএস, নিওনেটাল এআরডিএস। আমরা এখন আরেকটা পড়তেছি, সেটা হচ্ছে অ্যাডাল্ট লাইফের এআরডিএস। মোমেন্ট। তো এআরডিএস এর ক্ষেত্রে আমরা যেটা বললাম যে একটা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম যেটা, সেটা হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে যেটা ছিল, নিউবর্নের ক্ষেত্রে সারফেক্টেন্ট কম থাকার কারণে তার লাংস গুলা এক্সপ্যান্ড করতে পারতেছিল না, তখন রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছিল। এটা ছিল নিউবর্নের ক্ষেত্রে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে সেম জিনিসটাই হবে, বাট এটার জাস্ট মেকানিজমটা আলাদা। নিউবর্নের ক্ষেত্রে সারফেক্টেন্ট আইদার হচ্ছে প্রিমেচিউর ডেলিভারির কারণে প্রোডাকশন হচ্ছিল না, এই কারণে প্রবলেম ছিল। অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে অ্যাডাল্ট পার্সনের রেসপিরেটরি ডিস্ট্রেস হওয়ার কারণ হচ্ছে সারফেক্টেন্ট ঠিক মতোই ছিল, বাট আনফরচুনেটলি অন্য কোনো কারণে, ক্যাপিলারি ড্যামেজের কারণে বা অ্যালভিলি ড্যামেজের কারণে আমাদের এই সারফেক্টেন্ট গুলা যখন আর ঠিক মতো কাজ করতে পারবে না, সারফেক্টেন্ট গুলা লিক করবে, তখন আর আমাদের অ্যালভিলি গুলা কাজ করতে পারবে না, তখন রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। তো এখানে যে ঘটনাটা ঘটবে ডিএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনো একটা কজে, যে কোনো একটা কজে যদি অ্যালভিউলার ইনজুরি হয়, অ্যালভিউলার ইনজুরি যদি চিন্তা করেন আপনি, এটা যদি অ্যালভিউলি হয়, এটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারি। এখানে ইনজুরি হতে পারে কি কারণে? একটা কারণ বলছি সেপসিস। সেপসিসে হচ্ছে এখানে ইনফেকশন আছে ব্লাডে, এখান থেকে হচ্ছে মাইক্রোবস গুলাকে অ্যাটাক করতেছে আমাদের নিউট্রোফিল। তো কোনো কারণে যখন এখানে ক্যাপিলারি ড্যামেজ হবে, এখান থেকে আমাদের নিউট্রোফিল চলে আসবে, নিউট্রোফিল চলে এসে সে ওয়াইড স্প্রেড রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস রিলিজ করবে, যারা হচ্ছে আমাদের মাইক্রোবস গুলাকে ড্যামেজ করার কথা। ড্যামেজ করতে গিয়ে সে আমাদের অ্যালভিলির ওয়াল গুলাকেও ড্যামেজ করতে থাকবে। সো আলটিমেটলি যেটা হবে, আমাদের এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস এগুলার কারণে আমাদের ক্যাপিলারি ড্যামেজ হচ্ছে, আমাদের অ্যালভিলির ওয়াল ড্যামেজ হচ্ছে। অ্যালভিলির ওয়াল ড্যামেজ হলে আমাদের এখানের যে ফ্লুইড গুলা, ইন্টারস্টিশিয়াম ফ্লুইড, এগুলো হচ্ছে অ্যালভিলির ভিতরে চলে আসবে। নর্মালি অ্যালভিলির ভিতরে থাকার কথা হচ্ছে এয়ার, কিন্তু এখন চলে আসবে হচ্ছে ফ্লুইড। এবং এই যে ফ্লুইড গুলো আসতেছে, এই ফ্লুইড গুলো আসতেছে হচ্ছে আমাদের ক্যাপিলারি ড্যামেজ থেকে, যেটা আমরা একটু আগে দেখালাম। যে এই যে এখানে যদি ড্যামেজ থাকে, নর্মালি হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াম যে ফ্লুইড গুলো আছে, এখানে আমাদের প্রোটিন থাকার কথা খুবই কম, কিন্তু যখন ক্যাপিলারি ড্যামেজ হবে সেপসিসের কারণে, বার্নের কারণে, অথবা প্যানক্রিয়াটাইটিসের কারণে, তখন আমাদের এই ব্লাডের যে প্রোটিন রিচ ফ্লুইড গুলো আছে, তখন আমাদের এই প্রোটিন রিচ ফ্লুইড গুলো ইন্টারস্টিশিয়ামে চলে আসবে। এবং এই যে হোয়াইট স্প্রেড ইনফেকশন বা হোয়াইট স্প্রেড ইনফ্লামেশন বা ড্যামেজ যেটাই হোক, যে কারণেই হোক, এখানে যখন অ্যালভিলির ওয়ালে ড্যামেজ হয়ে যাবে, তখন আমাদের এই ফ্লুইড গুলো অ্যালভিলিতে চলে আসবে। অ্যালভিলিতে চলে আসবে হচ্ছে ফ্লুইড, পাশাপাশি চলে আসবে হচ্ছে আমাদের এই প্রোটিন। প্রোটিন গুলা হচ্ছে নর্মালি এখানে থাকার কথা না, ফ্লুইড এখানে থাকার কথা না। সো আলটিমেটলি এন্ড রেজাল্ট যেটা হবে, সেটা হচ্ছে আমাদের একটা ইডিমা হবে, পালমোনারি ইডিমা, যেটা হচ্ছে নন কার্ডিওজেনিক, কার্ডিয়াক কজের কারণে না, আদার্স কজের কারণে। প্লাস হচ্ছে আমাদের অ্যালভিলির নর্মালি হচ্ছে এক্সপ্যান্ড করার কথা ছিল, এখানে এয়ার থাকার কথা ছিল, এখন আর এয়ার থাকবে না, এখানে ফ্লুইড চলে আসছে। তো আমাদের অ্যালভিলি গুলো এক্সপ্যান্ড করতে পারবে না, অ্যালভিলি এক্সপ্যান্ড করতে না পারলে ইন্সপাইরেশনে প্রবলেম হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস, যেটা মেইন ডিজিজের নামই হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস। তো অ্যালভিলি
এক্সপ্যান্ড করতে পারবে না, প্লাস হচ্ছে এখানে যে সারফেক্টেন্ট গুলা ছিল, এই সারফেক্টেন্ট গুলা ঠিক মতো ফাংশন করতে পারবে না। তো আমাদের লাংস এক্সপ্যান্ড করতে পারবে না। একে তো হচ্ছে চারপাশে ফ্লুইড, এই ফ্লুইডের প্রেসারের কারণে অ্যালভিলি গুলো এক্সপ্যান্ড করতে পারতেছে না। দেন হচ্ছে আমাদের সারফেক্টেন্ট যারা হচ্ছে অ্যালভিলিকে ডিস্টেন্ডেড রাখতে হেল্প করে, তো আমাদের এই অ্যালভিলিকে ডিস্টেন্ড রাখতে পারবে না, এক্সপ্যান্ড করতে, ইন্সপিরেশনের সময় হেল্প করতে পারবে না কোনো রকমই। তো আলটিমেটলি আমাদের অ্যালভিলি গুলা কলাপস থাকবে। অ্যালভিলি যদি কলাপস থাকে তাহলে আমাদের অপটিমাম যে অক্সিজেনেশন হওয়ার কথা ছিল, এক এক নাম্বার হচ্ছে ডিফিউশনে প্রবলেম হচ্ছে। আগে এখানে কোনো ফ্লুইড ছিল না, এখন চারপাশে ফ্লুইড থাকার কারণে আমাদের ডিফিউশনে প্রবলেম, এখানে ডিফিউশনে প্রবলেম হচ্ছে। দেন হচ্ছে লাং এক্সপান্ড করতে পারতেছে না, এখানে আমাদের এয়ার কম আসতেছে, এখানে এয়ার কম। দেন আমাদের এখানে এয়ার যে কম, এর পাশাপাশি আবার এখানে ফ্লুইড জমে গেছে, ফ্লুইড জমে থাকার কারণেও আলটিমেটলি আমাদের এখানে এয়ার কম ফ্লুইড বেশি, এবং যেটুকু এয়ার আছে ততটুকু থেকেও আমাদের ঠিকমতো অক্সিজেনেশন হচ্ছে না। তো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লাংসের চারপাশে ফ্লুইড জমে যাওয়ার কারণে আমরা পাচ্ছি হচ্ছে পালমোনারি ইডিমা। এটা আমরা এক্স রে করলে দেখতে পারবো। এক্স রে তে কি দেখবো, সে এক্স রে তে দেখবো হচ্ছে আমরা বাইলেটারাল অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে নরমালি লাংস থাকার কথা হচ্ছে ব্ল্যাকিশ এয়ার থাকার কারণে, কিন্তু এখানে ফ্লুইড জমে যাওয়ার কারণে এই ব্ল্যাকনেসটা কমে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে এই যে আমাদের লাংস কলাপস করতেছে, লাংস ঠিকমতো এক্সপ্যান্ড করতে পারতেছে না, চারপাশে ফ্লুইড অক্সিজেনেশন ঠিকমতো হচ্ছে না, আলটিমেটলি যেটা হবে আমাদের রেসপিরেটরি ফেলিওর হবে। এই রেসপিরেটরি ফেলিওরটা ডেভেলপ হতে কিছুদিন সময় লাগবে, সেটা হচ্ছে উইদিন 1 উইক। এই যে আমরা বলতেছি বার্ন বা সেপসিস, এই ঘটনা প্যানক্রিয়াটাইটিস, আমাদের রেসপিরেটরি এআরডিএস টা ইনিশিয়ালি হবে না, এআরডিএস টা হতে কিছুদিন টাইম লাগবে, কারণ আমাদের ক্যাপিলারি গুলো ড্যামেজ হতে হবে, অ্যালভিলি গুলো ড্যামেজ হতে হবে। তো এই ঘটনাগুলো ঘটতে মোটামুটি 1 সপ্তাহের মতো সময় লাগে। তো আপনার কাছে পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে সেটা হচ্ছে আইদার প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট, অথবা সেপসিস এর পেশেন্ট, অথবা হচ্ছে কোনো একটা ট্রমার পেশেন্ট, অথবা অ্যাসপাইরেশন করেছে কোনো একটা কিছু, অথবা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের পেশেন্ট। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রেও একটা কমপ্লিকেশন হচ্ছে ট্রান্সফিউশন রিলেটেড এআরডিএস বা অ্যাকিউট লাং ইনজুরি। তো এই জিনিসগুলা আপনি যখন, একটা পেশেন্টের হিস্ট্রি থাকবে ব্লাড ট্রান্সফিউশনের, একটা পেশেন্টের হিস্ট্রি থাকবে সেপসিসের, পেশেন্ট আইসিইউ তে ভর্তি আছে, পেশেন্টের সেপসিস ডেভেলপ করছিল, অ্যান্টিবায়োটিক চলতেছে, সবকিছু পারফেক্ট। দেন 3-4 দিন পর পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস, এই যে 3-4 দিন পর রেসপিরেটরি ডিস্ট্রেসটা হলো, এটাই হচ্ছে এআরডিএস। তো আপনি এআরডিএস এর একটা হিস্ট্রি পাবেন এরকম। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে ইনজুরি ইনজুরি বা ইনসাল্ট যেটা হলো, আপনি সাথে সাথে এআরডিএস পাবেন না, এআরডিএস টা ডেভেলপ করতে কিছুদিন সময় লাগবে। তো আপনার একটা হিস্ট্রি থাকবে যে পেশেন্টের আইসিইউ পেশেন্ট অথবা হসপিটালাইজড পেশেন্ট, হসপিটাল সবকিছু ঠিকঠাক, জাস্ট 2-3 দিন পর হঠাৎ করে তার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে গেল, তখন আপনাকে সাসপেক্ট করতে হবে এআরডিএস। তো 3 নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে অক্সিজেনেশন কম হবে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো হচ্ছে এই অ্যালভিলির যে এয়ারটা, এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল এয়ার, এখানে আমাদের একটা অক্সিজেনের পরিমাণ আছে। ফাংশন অফ অক্সিজেন ইন ইন্সপায়ার্ড এয়ার। তো এখানে আমরা যে এয়ারটা ইন্সপায়ার করলাম, লাংসের ভিতরে নিয়ে আসলাম, এখানে কিছু অক্সিজেন আছে। সিমিলারলি হচ্ছে আমাদের ব্লাডে কিছু অক্সিজেন আছে, যেটাকে আমরা পার্শিয়াল প্রেসার অফ আর্টেরিয়াল অক্সিজেন চিন্তা করতে পারি। সো কোনো কারণে আমরা যেটা বললাম যে এখানে হচ্ছে ডিফিউশনে প্রবলেম হবে,
অক্সিজেনেশনটা ব্লাডে আসবে না। এটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমাদের ইন্সপায়ার্ড এয়ারে যে অক্সিজেন আছে এবং হচ্ছে ব্লাডে যে অক্সিজেন আছে, এটা যদি আমরা কম্পেয়ার করি, তখন আমরা দেখব এই যে রেশিওটা, এই রেশিওটা কমে গেছে। কমে গেছে কেন? কারণ হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল অক্সিজেন যতটুকু আছে, আমাদের ব্লাডে ততটুকু অক্সিজেন আসবে না। তো এই জিনিসটা আমরা মেজার করলে পাবো। এটা আমরা মেজার করব কিভাবে? সেটা হচ্ছে ফ্রাকশন অফ অক্সিজেন ইন ইন্সপায়ার্ড এয়ার, এটা এবং হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসার অফ আর্টেরিয়াল অক্সিজেন যদি আমরা ক্যালকুলেট করি, এই রেশিওটা থাকবে হচ্ছে লেস দেন 300। নর্মালি হচ্ছে এটা মোর দেন 300 রেশিও। এখন হচ্ছে এই যে এতগুলো কথা বললাম, এই ঘটনাগুলো ঘটতেছে, এটা আমরা বারবার বলতেছি, এটা হচ্ছে নন কার্ডিওজেনিক কজ। নন কার্ডিওজেনিক কজ মানে হচ্ছে এই পুরা ঘটনাগুলাই তো হার্ট ফেলিয়ারের ক্ষেত্রেও ঘটতে পারে। হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে হচ্ছে লেফট হার্ট ঠিক মতো কাজ করতেছে না, ফ্লুইড সামনের দিকে ব্যাক যেতে পারতেছে না, সো আমাদের পিছনের দিকে ফ্লুইড বেড়ে যাচ্ছে, পিছনের দিকে ফ্লুইড বেড়ে যেয়ে আলটিমেটলি আমাদের এই ঘটনা ঘটতে পারে। কিন্তু এআরডিএস এর ডেফিনেশন অনুযায়ী আমাদের এই কজ গুলা হতে হবে হচ্ছে নন কার্ডিয়াক কজ। সো আমাদের নো সাইন সিমটম অফ হার্ট ফেলিয়ার, এটা আমাদের এনশিওর করতে হবে। সো এআরডিএস এ আমরা বেসিক যে জিনিসগুলো পেলাম, এখানে হচ্ছে চারটা কন্ডিশন থাকতে হবে। এক নম্বর হচ্ছে পালমোনারি ইডিমা থাকবে, দুই নম্বর হচ্ছে রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করবে যেটা হচ্ছে উইদিন উইক, দেন হচ্ছে ইন্সপায়ার্ড অক্সিজেন এবং হচ্ছে আমাদের আর্টারিওলার অক্সিজেনের যদি আমরা কম্পেয়ার করি অক্সিজেনেশন, তাহলে এটা লেস দেন 300 থাকবে। তারপরে হচ্ছে হার্ট ফেলিয়ারের কোনো সাইন সিমটম থাকা যাবে না। তো হার্ট ফেলিয়ারের সাইন সিমটম কি? হার্ট ফেলিয়ারের সাইন সিমটম ছিল হচ্ছে আমাদের, হার্ট ফেলিয়ারে আমরা ল্যাবে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার দেখি। পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার মানে হচ্ছে পালমোনারি আর্টারিটা, পালমোনারি ক্যাপিলারি হলো হয়ে দেন হচ্ছে লেফট হার্টে আসলো। তো আমাদের যদি হার্ট ফেলার হয় তাহলে কি হবে? আমাদের এই পিছনের দিকের প্রেশারটা বেড়ে যাবে, এই অংশে প্রেশার বেড়ে যাবে, কারণ হচ্ছে ব্লাডটা সামনের দিকে মুভ করতে পারতেছে না। তো আমরা যদি এই পালমোনারি ক্যাপিলারি এখানে প্রেশারটা মাপি, যেটা হচ্ছে আমরা যদি ইনিশিয়াল এখানে ব্লক করে দেই, ব্লক করে দিলে আমাদের এখানে যেহেতু ওপেনিং আছে, পালমোনারি ভেইন এবং হচ্ছে লেফট হার্টের এখানে ওপেনিং, তো আমাদের এই হার্টের যে প্রেশার, এখানেও প্রেশারটা সেম থাকবে, বাট এখানে যদি আমরা কোনো কারণে ব্লক করে দিতে পারি ক্যাথেটারের মাধ্যমে, তো আমাদের এখানে প্রেশার আবার ডিফারেন্ট থাকবে। তো আমরা যদি লেফট হার্টের প্রেশারটা কোনো সামহাও মেজার করতে পারি, লেফট হার্ট ফেলারে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লেফট হার্টের প্রেশার বেড়ে যায়, কারণ সামনের দিকে সে ব্লাড গুলাকে পুশ করতে পারতেছে না। তো আমাদের লেফট হার্টের ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে, ভলিউম বেড়ে গিয়ে প্রেশার বেড়ে যাচ্ছে। তো এই প্রেশারটাকে বলা হয় লেফট হার্টের প্রেশার, বাট এটা আমরা ইনডাইরেক্টলি মাপি, যেটাকে বলা হয় হচ্ছে পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার। এটা হচ্ছে সোয়ানস গ্রান্স ক্যাথেটারের মাধ্যমে আমরা একটা ক্যাথেটার ফিমোরাল আর্টারি দিয়ে বা হচ্ছে ইন্টারনাল জুগুলার ফিমোরাল আর্টারি দিয়ে আমরা একটা ক্যাথেটার পুশ করি, এই ফিমোরাল আর্টারি দিয়ে, সরি ফিমোরাল ভেইন দিয়ে ক্যাথেটার পুশ করি, অথবা ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে ক্যাথেটার পুশ করার পর এটা আমরা হার্ট পর্যন্ত নিয়ে আসি, ইনফিরিয়র ভেনা কাভা, দেন হচ্ছে রাইট হার্ট, রাইট হার্ট থেকে এটা চলে যায় হচ্ছে লেফট হার্টে, লেফট হার্ট থেকে হচ্ছে পালমোনারি আর্টারিতে, দেন হচ্ছে পালমোনারি ক্যাপিলারিতে। পালমোনারি ক্যাপিলারিতে গিয়ে এই ক্যাথেটারটা পালমোনারি ক্যাপিলারিকে এরকম ব্লক করে দেয়। এটা হচ্ছে ক্যাথেটারের মাথা, ক্যাথেটারের মাথায় একটা বেলুন ডাইলেটর লাগানো থাকে। তো এটা যখন পুরো আর্টারিটাকে ব্লক করে দেয়, ব্লক করে দিলে আমাদের এখানের যে প্রেশারটা, এদিকে হচ্ছে হার্ট, এখানের প্রেশার এবং হচ্ছে হার্টের প্রেশার ইকুয়াল থাকে। তো আমরা নর্মালি হচ্ছে হার্ট ফেলিওর বলতে বুঝি ভেন্ট্রিকুলার ফেলিওর। তো আমরা যদি এই ক্যাথেটার দিয়ে লেফট ভেন্ট্রিকুলার প্রেশার মাপতে যাই, তাহলে আমাদের রাইট হার্ট থেকে লেফট হার্ট, লেফট হার্ট থেকে পালমোনারি আর্টারি, দেন পালমোনারি ক্যাপিলারি, দেন হচ্ছে পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন থেকে লেফট অ্যাট্রিয়াম, দেন হচ্ছে রাইট সরি লেফট ভেন্ট্রিকলে আসতে হবে। তো এতটুকু জায়গা ট্রাভেল করতে গেলে সে হচ্ছে অনেক ইনজুরি করতে পারে, লেফট হার্টে প্রবলেম করতে পারে। এই কারণে আমাদের এই প্রেশারটা মেজার করা হয় ইনডিরেক্টলি। ইনডাইরেক্টলি আমরা কিভাবে মেজার করি? সেটা হচ্ছে আমাদের একটা সোয়ানস গ্ল্যান্স ক্যাথেটার নামে একটা ক্যাথেটার আছে, যেটা আমরা ফিমোরাল অথবা ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে আমরা হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে ইনসার্ট করি।
দেন হচ্ছে এটা পালমোনারি ক্যাপিলারিতে এসে এটা বেলুনটাকে ডাইলেট করা হয়, বেলুনটাকে ডাইলেট করলে সে ক্যাপিলারিটাকে ব্লক করে দেয়। ব্লক করলে এখানে নেট কোনো ফ্লো থাকে না। তো ফ্লো না থাকার কারণে এখানকার প্রেসার এবং এখানকার প্রেসার, মানে হার্টের ভিতরের প্রেসার, হার্টের বাইরের প্রেসার ইকুয়াল হয়ে যায়। তো আমাদের এই টিপে সে প্রেসার মাপার একটা ব্যবস্থা থাকে। তো আমাদের এই যে সোয়ানস গ্ল্যান্স ক্যাথেটারের টিপে যে প্রেসারটা দেখা হয়, এই প্রেসারটাই আলটিমেটলি লেফট হার্টের প্রেসার। তো আমরা যখন এই প্রেসারটা মেজার করি, এটা দিয়ে লেফট হার্ট প্রেসার বলা হয়। এটাকে বলা হয় পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেসার। এটা আপনি অনেক জায়গাতেই পাবেন। কোনো জায়গাতে যদি কোনো সামহাও বলে পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেসার ইজ ইনক্রিজড, এটা মানে হচ্ছে বলতেছে হার্ট ফেলার। এটা কথাটা মনে রাখেন। এটা হচ্ছে যে কোনো পরীক্ষাতেই হার্ট ফেলিওরের কথা বলবেন না যে পেশেন্ট হার্ট ফেলিওর। পেশেন্টের আইদার হার্ট ফেলিওরের সিমটম বলবে, অথবা হচ্ছে বলবে পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেসার বেশি। এখন এখানে আমরা হার্ট ফেলিওরের সিমটমের কথা বলতেছি না কেন? এর কারণ হচ্ছে এআরডিএস এর ক্ষেত্রে যে ইডিমাটা হচ্ছে, এই ইডিমার কারণে যে ফিচার গুলো আমরা পাবো, রেসপিরেটরি ডিস্ট্রেস, তারপরে হচ্ছে পালমোনারি ইডিমা, এই জিনিসগুলো হার্ট ফেলিওরের ক্ষেত্রে পাওয়া যায়। সো আমরা হার্ট ফেলিওর নাকি হচ্ছে এটা এআরডিএস, এটা আমরা সাইন সিমটম দেখে ওইভাবে বুঝতে পারবো না। যেহেতু আমরা বুঝতে পারবো না, সো আমাদেরকে পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেসার দিয়ে মেজার করতে হবে। এবং হচ্ছে পেশেন্টের হার্ট ফেলিওরের আদার যে স্ট্রাইকিং ফিচার গুলা, যেমন হচ্ছে রাইট হার্ট ফেলিওরের প্রবলেমের ফিচার গুলা। রাইট হার্ট ফেলিওরের ক্ষেত্রে যেটা, রাইট হার্ট ফেলিওরের ফিচারের সাথে আমাদের এআরডিএস এর ফিচার মিলবে না। রাইট হার্ট ফেলিওর হচ্ছে লাংসে যাওয়ার আগেই ফেল করবে। আর লেফট হার্টের ফিচারের সাথে আমাদের এআরডিএস এর ফিচার গুলো ম্যাচ করবে, কারণ হচ্ছে লেফট হার্ট হচ্ছে পালমোনারি ক্যাপিলারির সামনের অংশ। সো সামনে যদি প্রবলেম হয়, ব্যাকওয়ার্ডলি প্রেসার বেড়ে যাবে। এই প্রেসার বেড়ে যাওয়ার কারণে পালমোনারি ইডিমা হবে। আর এআরডিএস এর ক্ষেত্রেও সিমিলারলি পালমোনারি ইডিমা হচ্ছে, এবং এটা জাস্ট হার্টের কজের কারণে না। সো এই দুটার মধ্যে একটা সিমিলারিটি থাকবে। আমরা এটাকে বুঝবো হচ্ছে পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেসার দিয়ে, যেটা পরীক্ষায় দেওয়া থাকবে। সো আমরা যে জিনিসগুলো পেলাম, মেজর চারটা জিনিস পেলাম, পালমোনারি ইডিমা পেলাম, তারপরে হচ্ছে রেসপিরেটরি ফেলিওর পেলাম, অক্সিজেনেশন কমে গেল, তারপরে হচ্ছে হার্ট ফেলিওরের কোনো সাইন সিমটম থাকা যাবে না, এই কন্ডিশন গুলা পেলাম। ওভারঅল এই এই জিনিসগুলা আলটিমেটলি আমাদের যে কাজগুলা করতেছে, সেটা হচ্ছে আমাদের লাংসের কমপ্লায়েন্সটা কমে দিচ্ছে। কমপ্লায়েন্স মানে হচ্ছে ডিস্টেন্সিবিলিটি। তারপরে হচ্ছে অক্সিজেনেশনটা কমে দিচ্ছে। এবং অক্সিজেন কমাই দিলে আমরা জানি যে হচ্ছে নর্মালি সারা অন্যান্য বডির সব জায়গাতে হচ্ছে কোনো কারণে যদি অক্সিজেন কমে যায়, তাহলে হচ্ছে বেসো ডাইলেশন হয়, বেসো ডাইলেশন হয়ে ব্লাড ভলিউম বাড়ায় দেয়, বাড়ায় দিয়ে অক্সিজেনেশনটা মেনটেন করার চেষ্টা করে। এক্সেপ্ট লাংসে হচ্ছে কোনো কারণে যদি অক্সিজেন কমে যায়, তখন হচ্ছে বেসো কনস্ট্রিকশন হয়। এর কারণ হচ্ছে এটা হচ্ছে পালমোনারি আর্টারি, এটা একটা পালমোনারি ক্যাপিলারি, এটা একটা পালমোনারি ক্যাপিলারি। কোনো কারণে যদি এখানে হাইপোক্সিমিয়া হয়, তাহলে আমাদের নর্মালি এখানে যদি হাইপোক্সিমিয়া হয়, এই যে ক্যাপিলারিটা এখানে আসতেছে, এই ক্যাপিলারিতে আমাদের অক্সিজেন কম থাকবে। তো আমরা বডি কি করে, যখন লাংস এর ক্ষেত্রে যখনই হচ্ছে এই জায়গায় হাইপোক্সিয়া থাকে, তখনই হচ্ছে এই জায়গার বেসো কনস্ট্রিকশন করে। বেসো কনস্ট্রিকশন করলে এই যে একটা ভালো ক্যাপিলারি আছে, এটাতে তখন ফ্লো বেড়ে যায়। ফ্লো বেড়ে গেলে তখন এখানে যেহেতু নর্মাল, তো এখান থেকে বেশি বেশি অক্সিজেনেশন এই নর্মাল ক্যাপিলারি দিয়ে হবে, হয়ে অক্সিজেনেশনটা মেনটেন করার চেষ্টা করবে। এই কারণে হচ্ছে যে জায়গায় অক্সিজেন কম আছে, সে জায়গায় হচ্ছে বেসো কনস্ট্রিকশন হবে, যেন এখানে ব্লাড ফ্লো না থাকে। যেখানে ভালো থাকে, ওই জায়গাগুলোতে হচ্ছে ব্লাড ফ্লো বেশি থাকে। এটা হচ্ছে লাংস এর ক্ষেত্রে। তো আমাদের এখানে এআরডিএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে অক্সিজেনেশন কমে যাচ্ছে, কারণ হচ্ছে লাংসে কমপ্লায়েন্স কমে গেছে, ডিফিউশনের ক্যাপাসিটি কমে গেছে, তারপরে হচ্ছে অ্যালভিলির ভিতরে ফ্লুইড জমে গেছে, আলটিমেটলি আমাদের অক্সিজেনেশন হচ্ছে না। এবং এই পুরো ঘটনাটাই ঘটতেছে ওভারঅল পুরা লাংসে হচ্ছে। এই ঘটনাটা পুরা লাংসে হওয়ার কারণে পুরা লাংসের ব্লাড ভেসেল গুলাই কনস্ট্রিক্ট করবে। কনস্ট্রিক্ট করলে আলটিমেটলি যেটা হবে, এই ক্যাপিলারি গুলো কনস্ট্রিক্ট করার কারণে, পালমোনারি ক্যাপিলারি গুলো কনস্ট্রিক্ট করার কারণে আমাদের পালমোনারি আর্টারিতে প্রেসার বেড়ে যাবে। পালমোনারি আর্টারিতে প্রেসার আলটিমেটলি বেড়ে যাবে। সো ডেভেলপ করবে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন।
পালমোনারি হাইপারটেনশন আমরা বলবো যদি পালমোনারি ক্যাপিলারি প্রেসার, সরি পালমোনারি আর্টারি প্রেসার মোর দেন 25 মিলিমিটার অফ মার্কারি হয়। যেহেতু এখানে অক্সিজেনেশন কম হচ্ছে, তো আমাদের পুরো লাংসের ক্যাপিলারি না সরি আর্টারিওল গুলো হচ্ছে বেসোকনস্ট্রিক্ট করবে। বেসোকনস্ট্রিক্ট করলে আলটিমেটলি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। সো এই পেশেন্টের ক্ষেত্রে, এআরডিএস এর পেশেন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে পালমোনারি ইডিমা পাচ্ছি, তারপরে হচ্ছে হাইপোক্সিমিয়া পাচ্ছি, পালমোনারি হাইপারটেনশন পাচ্ছি, ওকে। সো তাহলে আমরা ট্রিটমেন্ট কি দিব? ফার্স্ট অফ অল ট্রিটমেন্ট আমরা আন্ডারলাইন কজে ট্রিটমেন্ট করব। যেমন হচ্ছে যদি প্যানক্রিয়াটাইটিস এর কারণে হয় তাহলে আমরা প্যানক্রিয়াটাইটিস এর ট্রিটমেন্ট করব। দুই নাম্বার হচ্ছে এই যে আমরা হাইপোক্সিমিয়া বলতেছি, মানে হচ্ছে আমাদের ব্লাডে অক্সিজেন কমে গেছে। তো হাইপোক্সিমিয়া হলে আমাদের অক্সিজেন দিতে হবে। তো এই পেশেন্টের ক্ষেত্রে, একটা এআরডিএস এর পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয় হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশন। কারণ এই পেশেন্টের অলরেডি লাংস বেসোকনস্ট্রিক্ট করে অলরেডি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে ফেলবে, অলরেডি হচ্ছে রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করে ফেলবে। সো এই পেশেন্টের নিজে থেকে রেসপিরেশনের সম্ভাবনাটা খুব কম এবং হচ্ছে অ্যাবিলিটিটা খুব খারাপ থাকে। তো এই পেশেন্টকে মেকানিক্যালি ভেন্টিলেট করতে হবে। মেকানিক্যালি ভেন্টিলেট করলে অক্সিজেনেশন মেনটেন করবে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নর্মালি মেকানিক্যাল ভেন্টিলেশনের সময় একটা মেশিনের মাধ্যমে ভেন্টিলেশন করা হয়। এই ভেন্টিলেশনের সময় অ্যালভিলিতে প্রেসার ক্রিয়েট করে এয়ার পুশ করা হয়। কিন্তু আমরা এখানে অলরেডি বলতেছি যে বিভিন্ন কারণে বিভিন্ন ইনসাল্টের কারণে আমাদের অ্যালভিলি গুলো অলরেডি ড্যামেজড। সো মেকানিক্যাল ভেন্টিলেশনের জন্য এখানে যদি আমি মেকানিক্যাল ভেন্টিলেশনের সময় যদি বেশি প্রেসার দিয়ে ভেন্টিলেট করতে যাই তাহলে হচ্ছে আমাদের এই অ্যালভিলি গুলো অলরেডি ড্যামেজ আছে, তখন প্রেসার বেশি থাকার কারণে আরো বেশি ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আমাদের আমরা যে মেকানিক্যালি ভেন্টিলেট করব এখানে দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে। এক নাম্বার হচ্ছে ফার্স্ট অফ অল আমরা মেকানিক্যালি ভেন্টিলেট করতেছি অক্সিজেনেশন হওয়ার জন্য। আবার এটাও আমাদের দেখতে হবে যেন হচ্ছে এখানে ভেন্টিলেশনের কারণে কোনো রকমের ফার্দার ড্যামেজ না হয়। এই কারণে এখানে দুইটা জিনিস মেনটেন করা হয়। এক নাম্বার হচ্ছে টাইডাল ভলিউমটা কম দেওয়া হয়। টাইডাল ভলিউম মানে হচ্ছে প্রতি নিঃশ্বাসে কতটুকু এয়ার লাংসে আসবে। তো আমি যদি অনেক বেশি এয়ার দিয়ে দিই তাহলে অনেক বেশি ডিস্টেন্ট হবে। অনেক বেশি ডিস্টেন্ট হলে প্রেসারের কারণে হচ্ছে আমাদের অ্যালভিলি গুলা আরো বেশি ড্যামেজ হবে। আর আমরা যদি টাইডাল ভলিউম কম রাখি মানে হচ্ছে এয়ার কম দিই তাহলে হচ্ছে ড্যামেজটা প্রিভেন্ট হবে। তো আমাদের মেকানিক্যালি ভেন্টিলেট করতে হবে এই পেশেন্টকে টাইডাল ভলিউম কম দিয়ে। দুই নাম্বার হচ্ছে পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেসার। পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেসার মানে হচ্ছে আমরা ফিজিওলজির প্রশ্নপত্রে কি আমরা দেখছিলাম যে একটা অ্যালভিলি যখন অনেক বেশি ছোট থাকে এবং হচ্ছে অনেক বেশি বড় থাকে, এই দুটার মধ্যে যেটা অ্যালভিলিটা অনেক ছোট থাকে সেটার কলাপসিং টেন্ডেন্সিটা অনেক বেশি। এর কারণ হচ্ছে তার রেডিয়াসটা অনেক কম থাকে। আমরা কলাপসিং প্রেসার হিসেবে পাইছিলাম হচ্ছে কলাপসিং প্রেসার ইজিক্যাল টু ছিল হচ্ছে সারফেস টেনশন ডিভাইডেড বাই হচ্ছে রেডিয়াস। তার মানে হচ্ছে রেডিয়াস যদি বেশি থাকে আমাদের কলাপসিং প্রেসারটা থাকবে কম, আর হচ্ছে সারফেস টেনশন যদি বেশি থাকে আমাদের কলাপসিং প্রেসারও থাকবে বেশি। সো সারফেস টেনশনটাকে কমাতে হচ্ছে সারফেক্ট্যান্ট, আর রেডিয়াস তো ডিপেন্ড করতেছে হচ্ছে সাইজের উপরে। তো আমরা যদি একটা অ্যালভিলি যখন এক্সপায়ার করে নরমালি হচ্ছে ইন্সপাইরেশনের সময় এটা ইনফ্লেশন হয়, দেন এক্সপাইরেশনের সময় আবার এয়ারটা বের হয়ে যায়, এটা কলাপস করে। তো আমাদের পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেসার যেটা সেটা হচ্ছে নরমালি যদি এই ছোট যে এয়ার অ্যালভিলিটা এখানে হচ্ছে আমাদের রেডিয়াসটা কম,
রেডিয়াসটা কম থাকার কারণে এটার কলাপসিং প্রেশার অনেক বেশি। একই সাথে আমাদের এখানে দেখলাম আমরা যে এআরডিএস এর ক্ষেত্রে আমাদের সারফেক্টেন্টের সারফেক্টেন্টটা ওয়াশ আউট হয়ে গেছে। নর্মালি হচ্ছে আমাদের অ্যালবেলির গায়ে সারফেক্টেন্ট থাকে, সারফেক্টেন্ট গুলা আমাদের সারফেক্টেন্ট গুলা হচ্ছে সারফেস টেনশন কমায়। তো এখানে হচ্ছে ফ্লুইড আসার কারণে, অ্যালভিলির ভিতরে ফ্লুইড চলে আসার কারণে আমাদের সারফেক্টেন্ট গুলো ওয়াশ আউট হয়ে গেছে। এই কারণে এখানে আমাদের কলাপসিং প্রেশারটা অনেক বেশি, সারফেস টেনশনটা অনেক বেশি। তো আমাদের এখানে যেটা করতে হবে, এই এয়ারওয়েটা অলরেডি হচ্ছে তার সারফেক্টেন্ট নাই, অলরেডি তার যদি হচ্ছে যখন এক্সপাইরেশন করবে তখন তার ভলিউমটা কমে গিয়ে তার রেডিয়াসটা কমে যাচ্ছে। তো আলটিমেটলি আমাদের কলাপসিং প্রেশারটা অনেক বেশি। তো আমরা যদি সামহাউ এই অ্যালভিলিটাকে একটু বড় রাখি, তাহলে এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, আর এটা হচ্ছে পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেশার। পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেশার মানে হচ্ছে এক্সপাইরেশনের শেষে যখন হচ্ছে লাংসটা ইন্সপাইরেশন হলো, দেন হচ্ছে এক্সপাইরেশন হয়ে লাংসের অ্যালভিলিটা ছোট হচ্ছে। সো এন্ড অফ দ্য এক্সপাইরেশন লাংসের অ্যালভিলি গুলা সব থেকে বেশি কলাপসড অবস্থায় থাকে। তার মানে এন্ড অফ দ্য এক্সপাইরেশন এখানে রেডিয়াসটা সব থেকে কম থাকে। সো এই পেশেন্টকে যদি আমরা পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেশার দিই, মানে হচ্ছে এক্সপাইরেশনের শেষে নর্মালি হচ্ছে প্রেশার কমে যাওয়ার কথা ছিল, অ্যালভিলিটা ছোট হয়ে যাওয়ার কথা ছিল, আমরা যদি ভেন্টিলেটর মেশিনের মাধ্যমে এটাকে ফোর্স করে পজিটিভ একটা প্রেশার দিয়ে অ্যালভিলিটাকে এরকম ফুলিয়ে রাখি, ফুলিয়ে রাখলে কি হবে, আমাদের রেডিয়াসটা বেড়ে যাবে। রেডিয়াসটা বেড়ে গেলে আমাদের কলাপসিং প্রেশার কমে যাবে, কলাপসিং প্রেশার কমে গেলে আলটিমেটলি আমাদের রেসপিরেশনে তার কষ্টটা কম হবে। সো মেকানিক্যাল ভেন্টিলেশনের সময় আমাদের এই দুইটা জিনিস মেনটেন করতে হবে। এক নম্বর হচ্ছে কার্ডিয়াল ভলিউমটা কম দিতে হবে, যেন অনেক কম ডিস্টেন্ট হয়, তাহলে হচ্ছে আমাদের লাংসের অ্যালভিলি গুলোর ড্যামেজ কম হবে। দেন হচ্ছে পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেশার দিতে হবে, যেন লাংস গুলা একটু রেডিয়াস বেশি থাকে, তাহলে হচ্ছে লাংসের ডিস্টেন্ট হতে সহজ হবে। তো এই হচ্ছে আমাদের এআরডিএস। আপনি পরীক্ষায় এখানে কিভাবে পাবেন, পরীক্ষায় পাবেন হচ্ছে একটা হিস্ট্রি দিবে পেশেন্টের, যে পেশেন্ট আইসিইউতে ভর্তি, মেবি ইটি এর কারণে অথবা আদার্স কোনো কজের কারণে ভর্তি। দেন হচ্ছে 4-5 দিন পর এই পেশেন্টের হঠাৎ করে রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হলো, আপনি স্যাচুরেশন চেক করে দেখলেন অক্সিজেনেশন খুবই কম, পেশেন্টের চেস্ট এক্সরে করতে দিলেন একটা, যেহেতু রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, চেস্ট এক্সরে করতে দিলে আপনি দেখবেন হচ্ছে এরকম হোয়াইটেনিং হয়ে গেছে, মানে হচ্ছে পালমোনারি ইডিমা আছে। দেন আপনি আরো ফার্দার অ্যাসেস করে দেখলেন যে এই পেশেন্টের লেফট হার্ট ফেলিওরের আদার কোনো কজ বা লেফট হার্ট ফেলিওরের কোনো সাইন সিমটম নাই। এরকম যদি একটা সিচুয়েশন হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যেটা মোস্ট প্রবাবলি এআরডিএস। তখন আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে পেশেন্টের আন্ডারলাইং কজ ট্রিট করতে হবে, পেশেন্টকে মেকানিক্যালি ভেন্টিলেট করতে হবে, এবং মেকানিক্যালি ভেন্টিলেশনের সময় ডেফিনেটলি টাইডাল ভলিউমটা লো রাখতে হবে, পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেশার ক্রিয়েট করতে হবে। আর আপনার পরীক্ষার সময় অনেক সময় হিস্টোলজি দিয়ে দেয়, হিস্টোলজিতে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে, এটা যদি অ্যালভিলি হয়, আমরা বলছিলাম যে হচ্ছে নর্মালি ব্লাডে থাকে হচ্ছে প্রোটিন রিচ ফ্লুইড, নর্মালি হচ্ছে এই ফ্লুইড প্রোটিন গুলা ইন্টারস্টিশিয়ামে আসার কথা না। তো কোনো কারণে যদি ক্যাপিলারি ড্যামেজ থাকে, এই ড্যামেজ দিয়ে ফ্লুইড গুলা ইন্টারস্টিশিয়ামে চলে আসবে, এবং হচ্ছে যেহেতু এআরডিএস এর ক্ষেত্রে ডিফিউজ একটা ড্যামেজ হচ্ছে অ্যালভিলি গুলা, তো এই প্রোটিন রিচ ফ্লুইড গুলো আমাদের অ্যালভিলির ভিতরে চলে আসবে। অ্যালভিলির ভিতরে চলে আসলে প্রোটিন গুলা হচ্ছে হিস্টোলজিতে আমরা এরকম পিঙ্ক কালার হিসেবে দেখবো। তো আমরা অ্যালভিলির ওয়ালে এরকম পিঙ্ক কালারের একটা মেমব্রেন দেখবো, এটাকে বলা হয় হায়ালিনাইজেশন। তো এইখানে দেখেন, এটা একটা অ্যালভিলি দেখাইছে, এই অ্যালভিলির ভিতরে দেখেন এখানে একটা হায়ালিন মেমব্রেন আছে, এখানে একটা হায়ালিন মেমব্রেন আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা এই ইউএসএমএলই পরীক্ষায় অনেক সময় হচ্ছে হিস্টোলজির ছবি দিয়ে দেয়, এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। তো এই হলো আমাদের এআরডিএস। আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাপনিয়া। অ্যাপনিয়া মানে হচ্ছে সিসেশন অফ রেসপিরেশন। এই রেসপিরেশনটা সিসেশন হতে পারে দিনের বেলায়, হতে পারে রাতের বেলায়, এটা হতে পারে হচ্ছে একটা নর্মাল পার্সন, একটা হতে পারে নর্মাল কন্ডিশন, হতে পারে হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। তো আমরা অলরেডি দুইটা স্লিপ অ্যাপনিয়া পড়ছি, একটা হচ্ছে পিরিয়ডিক ব্রিদিং,
আরেকটা হচ্ছে অ্যাপনিয়া অফ প্রিম্যাচুরিটি। পিরিয়ডিক ব্রিদিং ছিল হচ্ছে একটা নিউবর্ন বেবি যদি প্রিম্যাচুরলি ডেভেলপ করে, প্রিম্যাচুরলি ডেলিভারি হয়, তাহলে হচ্ছে আমাদের দুই রকমের অ্যাপনিয়া হতে পারে। যদি হচ্ছে এমন হয় যে পেশেন্ট রেসপিরেটরি সেন্টার এখনো ডেভেলপ করে উঠে পারে নাই, মানে হচ্ছে আমাদের যখন বেবি ডেলিভারি হয়, বেবি বর্নের পরে অনেকদিন পর্যন্ত আমাদের ব্রেন ম্যাচুরেশন হয়, ব্রেনের অনেক কিছু ডেভেলপ করতে থাকে। সো অনেক সময় পেশেন্টের ক্ষেত্রে আমাদের রেসপিরেটরি সেন্টার ঠিক মতো ডেভেলপ হয় না, একটু টাইম লাগে। তো এইরকম সিচুয়েশনে পেশেন্টের রেসপিরেটরি সেন্টার ঠিক মতো ডেভেলপ করা না কারণে অনেক সময় হচ্ছে অ্যাপনিয়া হয়, মানে হচ্ছে রেসপিরেশন বন্ধ হয়ে যায়। সো এই যে অ্যাপনিয়াটা, এটা যদি লেস দেন 20 সেকেন্ড হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক ব্রিদিং। এটা একটা বিনাইন কন্ডিশন, মানে হচ্ছে এটা জাস্ট কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে। পেশেন্ট যখন আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকবে, বেবি যখন ম্যাচিউর হতে থাকবে, তখন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো আপনার কাছে পেশেন্টের প্রেজেন্ট করবে, পেশেন্টের মা আপনার কাছে বেবি নিয়ে আসবে, বলবে হচ্ছে পেশেন্টের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। খুবই কনসার্নিং একটা ব্যাপার। তো এই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে জাস্ট অবজারভেশন। এটা এটা হচ্ছে পিরিয়ডিক ব্রিদিং, এটা হচ্ছে লেস দেন 20 সেকেন্ড অ্যাপনিয়া থাকবে। সো আরেকটা ছিল হচ্ছে অ্যাপনিয়া অফ প্রিম্যাচুরিটি। প্রিম্যাচুরিটি অফ অ্যাপনিয়া হচ্ছে মোর দেন 20 সেকেন্ড থাকবে, এবং এটা হচ্ছে একটা সিরিয়াস কন্ডিশন। এটা হয় হচ্ছে কোনো বেবি যদি অনেক প্রিম্যাচুরলি ডেলিভারি হয়ে যায়, 28 উইকস, 30 উইকস, 32 উইকস, এরকম সময় যদি ডেলিভারি হয়ে যায়, তখন এটাকে বলা হয় হচ্ছে অ্যাপনিয়া অফ প্রিম্যাচুরিটি, যেটা একটা সিরিয়াস কন্ডিশন। এই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। তো আমরা অ্যাপনিয়ার ক্ষেত্রে, বেবিদের ক্ষেত্রে এই দুটো জিনিস পড়ছিলাম। এবার হচ্ছে অ্যাডাল্ট লাইফের অ্যাপনিয়া কিভাবে হতে পারে। অ্যাডাল্ট লাইফের অ্যাপনিয়া গুলা, এখান থেকে আপনি পরীক্ষায় প্রশ্ন পাবেন ইউএসএমএল-তে, এবং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তিনটা কনসেপ্ট। এই অ্যাপনিয়ার কারণে পেশেন্ট অনেক দিন ধরে সাফার করতে থাকে, এবং এগুলো সহজে ডায়াগনোসিস হয় না, যে কারণে হচ্ছে এগুলো পরীক্ষার জন্য খুবই হাই রিস্ক। ওকে, সো আমরা অ্যাপনিয়াটা পরে একটা ব্রেক নিব। বড়দের ক্ষেত্রে যে কারণে অ্যাপনিয়া হতে পারে, এক নম্বর হচ্ছে কোনো কারণে যদি আমার রেসপিরেটরি সেন্টারে যদি কোনো কারণে প্রবলেম হয়, মানে হচ্ছে আমাদের ব্রেইনে যদি কোনো প্রবলেম হয়। আমরা দেখছিলাম রেসপিরেটরি সেন্টার ছিল মেডুলাতে। সো মেডুলা থেকে হচ্ছে ইন্সপাইরেশন ক্রিয়েট করে, মানে হচ্ছে একটা ইন্সপাইরেটরি ড্রাইভ তৈরি হয়। কোনো কারণে যদি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা হচ্ছে ব্রেইনে যদি কোনো কারণে ইনজুরি হয়, অথবা হচ্ছে স্ট্রোক হয় মেডুলাতে, অথবা হচ্ছে কোনো টক্সিক সাবস্টেন্স কেউ ইউজ করে টক্সিসিটির কারণে, যেমন হচ্ছে রেনাল ফেলিওরের ক্ষেত্রে ইউরেমিয়া হতে পারে। তো এইসব জিনিস যখন আমাদের ব্রেইনে আসবে, তখন আমাদের ব্রেইনের রেসপিরেটরি সেন্টারটাকে ঠিকঠাক মতো কাজ করতে দিবে না। কাজ করতে না দিলে আমাদের রেসপিরেশন ঠিক মতো হবে না। এটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার কজ হচ্ছে, এক নম্বরে হচ্ছে সিএনএস ইনজুরি, দুই নম্বরে হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলার। কনজেস্টিভ হার্ট ফেলারের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের ব্রেইনের ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে। হার্ট ফেল মানে হচ্ছে পাম্প করতে পারতেছে না, সো আলটিমেটলি আমাদের ব্রেইনের ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে না। পাম্প করতে না পারার কারণে ব্লাড সার্কুলেশন না হলে আলটিমেটলি রেসপিরেটরি সেন্টার ঠিক মতো কাজ করতে পারবে না। দেন হচ্ছে ওপিওয়েড। ওপিওয়েড হচ্ছে আমাদের রেসপিরেটরি রেট কমায়। ওপিয়েড টক্সিসিটি আপনি পরীক্ষায় পাবেন, বিশেষ করে হচ্ছে বাইরের দেশগুলোতে, আর বাইরের দেশে ওপিয়েড হচ্ছে ইনভেরিয়েবলি অ্যাবিউজ করে। সো ওপিওয়েড টক্সিসিটির ক্ষেত্রে আপনি যেটা পাবেন, রেসপিরেটরি রেট থাকবে অনেক কম, less than 10। এবং ওপিওয়েড হচ্ছে আমাদের মিওসিস করে। মিওসিস মানে হচ্ছে আমাদের পিপিল কনস্ট্রিক্ট করে। সো এটা যদি এমন হয় এত বেশি পরিমাণে ওপিয়েট অ্যাবিউজ করেছে যে তার রেসপিরেটরি রেট অনেক কমে গিয়ে অ্যাপনিয়া হয়ে গেছে, সো এটা হতে পারে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। এই সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক্স ব্রিদিং প্যাটার্ন থাকে, যেটাকে বলা হয় হচ্ছে চাইল্ড স্ট্রোক ব্রিদিং। এটা হচ্ছে নর্মাল ব্রিদিং, হচ্ছে 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 হঠাৎ করে অ্যাপনিয়া, কোনো ব্রিদিং নাই, আবার হচ্ছে অনেক ব্রিদিং, আবার হচ্ছে অনেকক্ষণ পর আবার অ্যাপনিয়া। এটা হচ্ছে নর্মাল ব্রিদিং, হচ্ছে 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 দেন হচ্ছে অ্যাপনিয়া। অ্যাপনিয়া হলে কি হবে, অ্যাপনিয়া হলে মানে হচ্ছে সিসেশন অফ রেসপিরেশন। এখানে গিয়ে আমাদের কি হচ্ছে, অক্সিজেনেশন হচ্ছে না, কার্বন ডাই অক্সাইড বাড়তেছে, যেহেতু আমাদের
কোনো রেসপিরেশন নাই। সো যখন একটা সময়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, আমরা জানি যে সেন্ট্রাল কেমোরিসেপ্টরকে স্টিমুলেট করে কার্বন ডাইঅক্সাইড, সো একটা লেভেলে যাওয়ার পরে আমাদের কার্বন ডাইঅক্সাইডের লেভেল এত বেশি বেড়ে যাবে, তখন হচ্ছে হঠাৎ করে আবার রেসপিরেশনের রেট বেড়ে যাবে। রেসপিরেশনের রেট বেড়ে গিয়ে একটা র্যাপিড ব্রিদিং হবে, র্যাপিড ব্রিদিং হবে 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 আবার কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, ব্রিদিং হলে কার্বন ডাইঅক্সাইড কমতে থাকবে, দেন হচ্ছে আবার এই টক্সিসিটির কারণে একটা সময় পরে আবার অ্যাপনিয়া হবে। এভাবে হচ্ছে চলতে থাকবে, হঠাৎ সাডেনলি অনেক রেসপিরেশন, এরপরে অ্যাপনিয়া, এরপর আবার অনেক রেসপিরেশন, আবার অ্যাপনিয়া, আবার অনেক রেসপিরেশন, আবার অ্যাপনিয়া। এই যে কন্ডিশনটা, এটা হয় হচ্ছে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়াতে, আমাদের রেসপিরেটরি সেন্ট্রাল যদি সামহাও কোনো প্রবলেম হয়। তো এই পেশেন্টের সাথে আমরা আমরা এখানে তিন ধরনের অ্যাপনিয়া পড়তেছি। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, একটা হচ্ছে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, আর একটা হচ্ছে ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম। এই তিনটা অ্যাপনিয়ার ক্যারেক্টারিস্টিক তিন রকমের, তিনটাই হচ্ছে অ্যাপনিয়া প্রেজেন্ট করবে, তিনটাই হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে আমাদেরকে। সো সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে যেটা বললাম, সেটা হচ্ছে সেন্ট্রাল সিএনএস ইনজুরি বা ব্রেনে ইনজুরির কারণে, অথবা কনজেস্টিভ হার্ট ফেলিওরের কারণে, অথবা হচ্ছে কোনো টক্সিক সাবস্টেন্স যেমন হচ্ছে ওপিওয়েড, অথবা হচ্ছে রেনাল ফেলিওরের ক্ষেত্রে মিথাডোন, সরি, রেনাল ফেলিওরের ক্ষেত্রে ইউরেমিয়া ডেভেলপ করে। এইসব ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের রেসপিরেটরি সেন্টারটা ঠিকমতো ফাংশনিং করতে পারে না। এই পেশেন্টের যেটা হবে সেটা হচ্ছে অলওয়েজ হাইপোভেন্টিলেশন থাকবে। সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে আপনি অলওয়েজ কি পাবেন? অলওয়েজ হাইপোভেন্টিলেশন। অলওয়েজ হাইপোভেন্টিলেশন মানে হচ্ছে অলওয়েজ তার রেসপিরেটরি রেট থাকবে কম। আর যখন সে ঘুমাবে, ঘুমালে হচ্ছে আমাদের রেসপিরেটরি ড্রাইভ এমনি কমে যায়। নর্মালি হচ্ছে আমরা দিনের বেলা যেরকম রেসপিরেশন করি, রাতে ঘুমানোর সময় ততটুকু থাকে না, যেহেতু এই পেশেন্টের আগে থেকেই রেসপিরেটরি রেট কম, তার সিএনএস প্রবলেম। সো যখন সে ঘুমাবে তখন তার অ্যাপনিয়া ডেভেলপ করবে। ডে টাইমে থাকবে হচ্ছে তার রেসপিরেটরি ড্রাইভ কম, আর স্লিপের সময় হবে হচ্ছে অ্যাপনিয়া। এটা হচ্ছে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার। দেন হচ্ছে আরেকটা অ্যাপনিয়া পাই আমরা, সেটা হচ্ছে অবেসিটির কারণে। অবেসিটি মানে হচ্ছে তার যদি, সে যদি অনেক বেশি অবেস থাকে, অনেক বেশি অবেজের একটা শর্ত আছে, সেটা হচ্ছে তার বিএমআই থাকতে হবে মোর দেন 30 কেজি/মিটার স্কয়ার। তো একটা পেশেন্টের যদি অ্যাপনিয়া প্রেজেন্ট করে এবং যদি তার বিএমআই 30-র কম থাকে, তাহলে আপনি অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমটা এক্সক্লুড করে দিবেন। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং অবেসিটি হাইপোভেন্টিলেশনের মেইন ডিফারেন্স হচ্ছে এখানে অবেসিটি হাইপোভেন্টিলেশনের পেশেন্টের বিএমআই থাকবে 30-র বেশি। খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময় মাথায় রাখতে হবে, অবেসিটি থাকবে এখানে। এই অবেসিটির কারণে পেশেন্টের ভেন্টিলেশনে প্রবলেম হবে। ভেন্টিলেশনে প্রবলেম হওয়ার কারণে আলটিমেটলি যেটা হবে, পেশেন্টের হচ্ছে কার্বন ডাই অক্সাইড সবসময় জমা থাকবে বডিতে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বাড়তে থাকবে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বাড়তে বাড়তে, এবং যেহেতু তার ভেন্টিলেশন ঠিক মতো হচ্ছে না, তার হচ্ছে অক্সিজেনেশন থাকবে কম। তো এই পেশেন্ট যেটা নিয়ে প্রেজেন্ট করবে, সেটা হচ্ছে যেহেতু তার অলওয়েজ ভেন্টিলেশনের প্রবলেম হচ্ছে, প্রত্যেকবার নিঃশ্বাস নিতে তার প্রবলেম হচ্ছে, সো তার হচ্ছে বডিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকবে, দেন হচ্ছে অক্সিজেনের পরিমাণ কম থাকবে। এই যে আমাদের ক্রনিক অক্সিজেন কম এবং ক্রনিক কার্বন ডাই অক্সাইড বেশি, এই ক্রনিক অক্সিজেন কম থাকার কারণে, ক্রনিক হাইপোক্সিয়া থাকার কারণে আমাদের যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন, আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে যে কোনো একটা ফাইট অর ফ্লাইট রেসপন্স, মানে হচ্ছে আমাদের যখনই ডিমান্ড বেশি তখনই আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, আর প্যারাসিম্প্যাথেটিক থাকে হচ্ছে রেস্টিং স্টেজে। তো যেহেতু এই পেশেন্টের ক্রনিক হাইপোক্সিয়া, তো এই পেশেন্টের আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অলওয়েজ স্টিমুলেটেড থাকবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে আসে হচ্ছে ইপিনেফ্রিন এবং হচ্ছে নন ইপিনেফ্রিন, অ্যাড্রেনালিন এবং নন অ্যাড্রেনালিন রিলিজ করে। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সবসময় হাইপোক্সিয়ার কারণে সবসময় অ্যালার্ট থাকবে, সবসময় হচ্ছে ইপিনেফ্রিন নন ইপিনেফ্রিন রিলিজ করবে। এই ইপিনেফ্রিন রিলিজ করার কারণে এই পেশেন্টের ডেভেলপ করবে হচ্ছে হাইপারটেনশন।
সো একটা অবেস পেশেন্ট আপনার কাছে আসবে হাইপারটেনশন নিয়ে। আপনাকে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমটা মাথায় রাখতে হবে। এই পেশেন্ট আপনি কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে এই পেশেন্টের বিএমআই থাকবে মোর দেন 30, এবং এই পেশেন্টের যখন সে ঘুমাবে তখন হচ্ছে তার নিয়ে ডেভেলপ করবে। নর্মালি হচ্ছে আমাদের ডে টাইমে যে রেসপিরেটরি ড্রাইভ থাকে, আমাদের ঘুমের সময় আমাদের রেসপিরেটরি ড্রাইভ তুলনামূলকভাবে কমে যায়। এই পেশেন্টের হচ্ছে অলরেডি তার অবেসিটির কারণে তার লাং এক্সপ্যান্ড করতে পারে না, সে অলরেডি তার হচ্ছে প্রবলেমেটিক। সো এই পেশেন্টের যখন ঘুমাবে তখন হচ্ছে তার অ্যাপনিয়া যখন ডেভেলপ করবে, সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন তার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি থাকবে। এমনি হচ্ছে দিনের বেলাও বেশি থাকবে, রাতের বেলা যখন ঘুমাবে ঘুম থেকে ওঠার পরে তার কার্বন ডাইঅক্সাইড লেভেল অনেক বেশি থাকবে। সো আপনি এই পেশেন্টটাকে আইডেন্টিফাই করবেন কিভাবে? এই পেশেন্ট যখনই এরকম একটা মোটা ব্যক্তি, একটা মোটা পার্সন বা অবেস পার্সন যখন আপনার কাছে আসবে, পেশেন্ট যখন হচ্ছে রাতের বেলা অ্যাপনিয়া ডেভেলপ করবে, তার মানে হচ্ছে তার পোর স্লিপ হবে, ঘুম ঠিকঠাক মতো হবে না। তো পোর স্লিপের কারণে সে থাকবে অনেক ইরিটেটেড, আপনার কাছে আসবে প্রেশার নিয়ে, হাই প্রেশার নিয়ে। আপনার কাছে আসবে হচ্ছে তার ঘুমের প্রবলেম নিয়ে, আপনার কাছে আসবে ইরিটেশন নিয়ে, ইরিটেবিলিটি। তো আপনি তাকে অ্যাসেস করবেন হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি তার বিএমআই চেক করবেন, দেখবেন বিএমআই 30 বেশি কিনা। দেন আপনি দেখবেন যে পেশেন্টের পলিসomnography মানে হচ্ছে স্লিপ স্টাডি করবেন। স্লিপ স্টাডি করে আপনাকে দেখতে হবে যে রাতে কোনো অ্যাপনিয়া হয় কিনা। যদি হচ্ছে আপনার এই হিস্ট্রি প্লাস হচ্ছে স্লিপ স্টাডি প্লাস হচ্ছে এই যে হাই প্রেশার, তারপরে হচ্ছে ইরিটেবিলিটি, এসব সিমটম এটার সাথে কোরিলেট করে, তাহলে আপনাকে ডায়াগনোসিস হচ্ছে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম। ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট লস এই পেশেন্টের। দেন হচ্ছে পজিটিভ এয়ারওয়ে প্রেশার। পজিটিভ এয়ারওয়ে প্রেশারটা হচ্ছে যখন সে ঘুমাবে তখন তাকে যদি আপনি পজিটিভ এয়ারওয়ে প্রেশার ক্রিয়েট করে রাখেন, তাহলে সে পজিটিভ এয়ারওয়ে প্রেশার মানে হচ্ছে ফোর্স করে তাকে রেসপিরেশনে হেল্প করবেন। তো এটা হেল্প করবে। আমাদের সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রেও ট্রিটমেন্ট ছিল হচ্ছে পজিটিভ এয়ারওয়ে প্রেশার। অবেসিটি হাইপোভেন্টিলেশন এবং সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া দুটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে অবেসিটি হাইপোভেন্টিলেশনে বিএমআই থাকবে 30 বেশি। পেশেন্টের হচ্ছে দিনের বেলা এবং রাতের বেলা দুই টাইমেই হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড থাকবে বেশি, এবং পেশেন্টের হচ্ছে ঘুম ঠিক মতো হবে না, ইরিটেবিলিটি থাকবে। আর সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে তার একটা হিস্ট্রি থাকবে, টক্সিসিটির হিস্ট্রি, তার একটা হিস্ট্রি থাকবে হার্ট ফেলিয়ারের হিস্ট্রি, এবং এই পেশেন্টের হচ্ছে ড্রাগ অ্যাবিউজের হিস্ট্রি থাকবে, যেমন হচ্ছে ওপিওয়েড। দেন লাস্ট হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে আমাদের নর্মাল এয়ারওয়ে যে ফ্যারিঞ্জিয়াল যে মাসেল গুলো আছে, নর্মাল এয়ারওয়ে ফ্যারিঞ্জিয়াল এই মাসেল গুলো নর্মালি হচ্ছে নর্মাল অবস্থায় থাকে, বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে যখন ঘুমায় মানুষ, তখন হচ্ছে এই মাসেল গুলো রিল্যাক্স স্টেটে চলে যায়। ঘুমানোর সময় হচ্ছে আমাদের প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড থাকে, এবং আমরা তখন হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন থাকে। রিল্যাক্সিং টাইমে থাকে প্যারাসিম্প্যাথেটিক। তো যখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় তখন আমাদের এই মাসেল গুলা রিল্যাক্স স্টেটে থাকে। তো রাতের বেলা যখন সে ঘুমাবে, মাসেল গুলা রিল্যাক্স হয়ে গেলে মাসেল গুলা হচ্ছে আমাদের অনেক সময় রেসপিরেটরি পাথওয়েটাকে ব্লক করে দেয়, কলাপস করে ফেলতে পারে। এই যে ওরোফেরিংসটাকে সে কলাপস করে দিল, এই কলাপস করে দিলে তখন হচ্ছে অ্যাপনিয়া ডেভেলপ করবে। এটাকে বলা হয় হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আর ছোটদের ক্ষেত্রে, ছোট মানে হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে আমাদের যে টনসিল আছে, এই টনসিল গুলা ছোট বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম টনসিলের ইনফেকশন থাকে, ইনফ্লামেশন থাকে, ইনফ্লামেশন হয়ে ইনফেকশন হয়ে তখন হচ্ছে এগুলা ফুলে যায়। ফুলে যাওয়ার কারণে সিমিলারলি হচ্ছে আমাদের এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে। তো এই পেশেন্ট গুলার ক্ষেত্রে আমরা স্লিপ অ্যাপনিয়া পেতে পারি। তো এটা ট্রিটমেন্ট যেটা হবে বাচ্চাদের ক্ষেত্রে, এটা ট্রিটমেন্ট হবে হচ্ছে এই যে টনসিল বড় হয়ে গেছে, হাইপারট্রফি হয়ে গেছে, এটাকে আমরা ট্রিট করব হচ্ছে অ্যাডিনেক্টমি করে। আর বড়দের ক্ষেত্রে হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আইদার হাইপোগ্লোসাল নার্ভ স্টিমুলেশন করবো। হাইপোগ্লোসাল নার্ভ স্টিমুলেশন করলে আমাদের যে মাসেল গুলো আছে এই মাসেল গুলাকে কন্ট্রাক্ট করে রাখবে, তখন হচ্ছে এরকম এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে না। অথবা হচ্ছে আপার এয়ারওয়ে সার্জারি করতে পারি আমরা, অথবা হচ্ছে আমরা ফোর্সফুলি পজিটিভ প্রেসার দিয়ে এই সিমটম গুলো রিলিভ করতে পারি। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ওবেসিটি হাইপোভেন্টিলেশন দুইটার ক্ষেত্রেই আমরা কোনো হিস্ট্রি পাচ্ছি না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি হিস্ট্রি পাচ্ছি না, আমরা কোনো হার্ট ফেলিয়ারের হিস্ট্রি পাচ্ছি না।
বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে পেশেন্টের দিনের বেলাতে যখন নর্মাল টাইম থাকবে, নর্মাল টাইমে তার কোনো প্রবলেম হবে না। এর কারণ হচ্ছে দিনের বেলায় যখন সে নর্মাল স্টেটে থাকবে তখন তার এই ফ্যারিঞ্জিয়াল মাসল গুলা কলাপস করবে না। তো তার কোনো ডে টাইম প্রবলেম, মানে ডে টাইমে যদি আপনি মেজার করেন পার্শিয়াল প্রেসার অফ আর্টেরিয়াল অক্সিজেন, ডে টাইমে যদি কার্বন ডাইঅক্সাইড মেজার করেন তাহলে তার ডে টাইম অক্সিজেন এবং ডে টাইম কার্বন ডাইঅক্সাইড থাকবে হচ্ছে নর্মাল। আর অবেসিটি হাইপোভেন্টিলেশনের ক্ষেত্রে যেহেতু অবেসিটি একটা অবেস পার্সনের সবসময়ই অবেসিটি তার একটা প্রবলেম, সো অবেসিটি হাইপোভেন্টিলেশনের পেশেন্টের ক্ষেত্রে তার এই প্রবলেম গুলো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড অ্যাবনর্মাল এটা সবসময়ই থাকবে, দিনের বেলাও থাকবে রাতেও থাকবে। কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে দিনের বেলায় মেজার করলে এটা আপনি নর্মাল রেঞ্জে পাবেন। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এবং অবেসিটি হাইপোভেন্টিলেশনের পেশেন্টের ক্ষেত্রে থাকবে হচ্ছে বিএমআই থাকবে মোর দেন 30। এই স্লিপ অ্যাপনিয়া নিয়ে 50 বা 60 ইয়ার্স ওল্ডের মেল পেশেন্ট আপনার কাছে আসবেই। আপনি হচ্ছে তাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নাকি হচ্ছে অবেসিটি হাইপোভেন্টিলেশন এই দুটো আলাদা করতে হবে। আরেকটা হচ্ছে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে পিরিয়ডিক ব্রিদিং, আরেকটা হচ্ছে অ্যাপনিয়া অফ প্রিম্যাচুরিটি। পিরিয়ডিক ব্রিদিং হচ্ছে লেস দেন 20 সেকেন্ড, অ্যাপনিয়া যদি থাকে এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন, জাস্ট কাউন্সিলিং এবং অবজারভেশন। আর যদি মোর দেন 20 সেকেন্ড অ্যাপনিয়া থাকে তাহলে হচ্ছে অ্যাপনিয়া অফ প্রিম্যাচুরিটি, এটা হচ্ছে পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। তো এই হচ্ছে আমাদের 5টা অ্যাপনিয়া। একটা হচ্ছে ব্রিদিং, পিরিয়ডিক ব্রিদিং, তারপরে অ্যাপনিয়া অফ প্রিম্যাচুরিটি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া এবং হচ্ছে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম। এদের মধ্যে এই পেশেন্ট গুলা ক্রনিক্যালি অ্যাপনিয়া থাকার কারণে পেশেন্ট গুলা ডেভেলপ করবে হাইপারটেনশন। পেশেন্ট গুলা হচ্ছে আপনি যদি ট্রিট না করেন তার অলওয়েজ সিম্প্যাথেটিক স্টিমুলেশন থাকার কারণে অলওয়েজ হার্ট রেট বেশি থাকবে, কার্ডিয়াক কন্ডাকশনের প্রবলেম হবে, আলটিমেটলি একসময় ডেভেলপ করবে অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করবে। এবং শেষ পর্যন্ত যদি এই পেশেন্ট গুলাকে ট্রিট করা না হয় পেশেন্ট গুলা ফেট হচ্ছে আলটিমেটলি সাডেন কার্ডিয়াক ডেথ। এবং যেহেতু এই প্রবলেম গুলা ইউজুয়ালি হচ্ছে বোঝা যায় না, অথবা হচ্ছে পেশেন্টরা ইউজুয়ালি এগুলো নিয়ে ডাক্তারের কাছে যায় না, এগুলো নিয়ে কনসার্ন থাকে না, তো আলটিমেটলি হচ্ছে এই পেশেন্ট গুলো যখন আপনার কাছে আসবে তখন অবশ্যই হাইপারটেনশন কার্ডিয়াক প্রবলেম নিয়ে আসবে। এবং এটা বোঝার একটা ক্লু হচ্ছে, এই পেশেন্ট গুলা বোঝার ক্লু হচ্ছে 1 নম্বর তার অ্যাপনিয়া হয়েছে এটা বোঝার ক্লু, সে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তার ঘুমটা অয়েল রেস্টেড থাকবে না। ইউজুয়ালি যখন একটা নর্মাল পার্সন যখন ঘুম থেকে উঠে তখন তার একটা ফ্রেশনেস কাজ করে, কিন্তু যখন অ্যাপনিয়ার পেশেন্ট ঘুমাবে যেহেতু তার বারবার ঘুম ভেঙে যাচ্ছে তার ঘুমটা ভালো মতো হবে না। তো এই পেশেন্ট গুলা কমপ্লেন করবে আপনার কাছে আসবে, তার হচ্ছে টায়ার্ডনেস, দিনের বেলায় হচ্ছে টায়ার্ডনেস ফ্যাটিক থাকবে, তার ঘুম ঠিক মতো হয় নাই। দেন হচ্ছে এই যে অবস্ট্রাকশন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে স্নোরিং, লাউড স্নোরিং পাবেন। আর অন্যান্য যে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বা অবেসিটি হাইপোভেন্টিলেশন এখানে আপনি স্নোরিং নাও পেতে পারেন। দেন হচ্ছে এই পেশেন্ট গুলো অনেক ইরিটেবল থাকবে, কারণ হচ্ছে পেশেন্টের কোনো প্রতিদিনই হচ্ছে তার ঘুমে প্রবলেম হচ্ছে, তো পেশেন্ট গুলা ইরিটেবল থাকবে। পেশেন্ট গুলা থাকবে ডে টাইম স্লিপিনেস, তার দিনের বেলায় বেশি বেশি ঘুম আসবে। প্লাস হচ্ছে পেশেন্ট থাকবে ফ্যাটিক, পেশেন্টের থাকবে হাইপারটেনশন। এই জিনিসগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এবং আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল ইনভেস্টিগেশন, পলিসমনোগ্রাফি। এখান থেকে 2টা প্রশ্ন খুবই কমনলি আসে। একটা ইরিটেবল পারসন, হাইপারটেনশন আছে, বিএমআই 35, হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট? আনসার হচ্ছে পলিসমনোগ্রাফি। পলিসমনোগ্রাফি করে আপনি স্লিপ স্টাডি করবেন। এবং হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট হচ্ছে যদি অবেসিটি হাইপোভেন্টিলেশন থাকে তাহলে ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট লস, ফার্স্ট ট্রিটমেন্ট ওয়েট লস। দেন হচ্ছে যদি কাজ না করে বা সিমটোমেটিক রিলিফ চায় সে তাহলে দিতে হবে হচ্ছে পজিটিভ এয়ারওয়ে প্রেশার। ওকে, আমরা এখন একটা 5 মিনিটের ব্রেক নিব। 5 মিনিটের ব্রেক নিয়ে এসে দেন আমরা হচ্ছে অকুপেশনাল লাংস ডিজিজ গুলো দেখবো। ওকে, সো আমরা লাস্ট
লাস্ট ক্লাসে রেস্ট্রিকটিভ ডিজিজ পড়তেছিলাম। রেস্ট্রিকটিভ ডিজিজের মধ্যে ছিল হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সার্কোইডোসিস, দেন হচ্ছে কিছু অকুপেশনাল লাং ডিজিজ। এআরডিএস টাকেও একটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হিসেবে ক্যালকুলেট করা হয়। এরপরে হচ্ছে সরি এরপর আমরা আদার্স অন্যান্য ডিজিজ গুলা যেগুলো হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, সেই ডিজিজ গুলোর নাম আমরা দেখছি। তো আলটিমেটলি এখান থেকে যেমন ভাস্কুলাইটিস, তারপর হচ্ছে কিছু ড্রাগ টক্সিসিটি, যেমন হচ্ছে দুইটা ড্রাগ মাস্ট মনে রাখতে হবে, অ্যামিওডারন, দেন হচ্ছে মিথোট্রিক্সেট। আজকে আমরা দেখবো হচ্ছে কিছু অকুপেশন রিলেটেড কিছু লাং ডিজিজ আছে, যেটা হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ করে, এবং এই ডিজিজ গুলা অনেক লম্বা সময় ধরে আস্তে আস্তে ডেভেলপ করে, এবং এই ডিজিজ গুলোর সাথে প্রত্যেকটা অকুপেশন আলাদা আলাদা ভাবে ইনভলভ। তো আমরা এই যে ডিজিজ গুলা এখানে ইন জেনারেল অ্যাসবেস্টোসিস রিলেটেড ডিজিজ আছে, বেরিলিওসিস রিলেটেড ডিজিজ আছে, দেন হচ্ছে কোল ওয়ার্কার, আরেকটা হচ্ছে সিলিকা রিলেটেড ডিজিজ আছে। এই জিনিসগুলোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, বেসিক ডিফারেন্স না, বেসিক সিমিলারিটি হচ্ছে সবগুলাই কে বলা হয়, একসাথে বলা হয় হচ্ছে নিউমোকোনিওসিস বা হচ্ছে অকুপেশনাল লাং ডিজিজ, এবং এই সবগুলাই হচ্ছে লাংসের আইদার আপার লোব অথবা লোয়ার লোবকে এফেক্ট করে। সবগুলোর ক্ষেত্রে যেটা হয় যে এই ক্রনিক ইরিটেন্ট সাবস্টেন্স গুলা, টক্সিন সাবস্টেন্স গুলা যখন ইনহেল হতে থাকে আস্তে আস্তে, তখন হচ্ছে এগুলা এগুলো হচ্ছে ফরেন পার্টিকেল। এই ফরেন পার্টিকেলের এগেনস্টে আমাদের বডির যে ইমিউন সেল গুলো আছে, ম্যাক্রোফেজ, তারা হচ্ছে এগুলাকে বডি থেকে আমাদের বের করে দেওয়ার চেষ্টা করে। বডি থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে গিয়ে আলটিমেটলি আমাদের মেইন প্রবলেম গুলা করে। সেটা হচ্ছে এই যে বেরিলিওসিস বা অ্যাসবেস্টোসিস বা হচ্ছে স্মোকিং এর সাথে যে সব সাবস্টেন্স বা কোলের সাথে যেসব সাবস্টেন্স, এই জিনিসগুলো যেটা করে সেটা হচ্ছে যখন আমাদের লাংসে ইনহেলেশন হয়, এই ফরেন সাবস্টেন্স গুলো লাংসে ইনহেলেশন হলে তখন হচ্ছে আমাদের লাংসের কিছু প্রোটেকশন থাকে, যেমন হচ্ছে ম্যাক্রোফেজ, যেটা হচ্ছে আমাদের এই ফরেন বা টক্সিক সাবস্টেন্স গুলা বা মাইক্রোবস গুলাকে সে নিউট্রালাইজ করার চেষ্টা করে। নিউট্রালাইজ করতে গিয়ে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হয়। এগুলোকে হচ্ছে ম্যাক্রোফেজ অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করে, অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হয়। এই ম্যাক্রোফেজ যখন অ্যাক্টিভেশন হয় তখন সে হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, এটা হচ্ছে খুবই টক্সিক একটা সাবস্টেন্স, যেটা হচ্ছে মাইক্রোবস বা এইসব ফরেন সাবস্টেন্স গুলাকে নিউট্রালাইজ করার জন্য সে রিলিজ করে ম্যাক্রোফেজ থেকে। তারপরে হচ্ছে নিউট্রোফিল অ্যাক্টিভেশন হয়। সবগুলাই হচ্ছে আমাদের বডির প্রোটেকশনের জন্য। তো এই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, এরা হচ্ছে আমাদের এই ফরেন সাবস্টেন্স গুলাকে নিউট্রালাইজ করতে গিয়ে আলটিমেটলি যেটা করে, যেহেতু এই ফরেন সাবস্টেন্স গুলা অ্যাসবেস্টোসিস বা হচ্ছে কোল ডাস্ট বা অ্যাসবেস্টস ডাস্ট বা সিলিকা, এগুলা আলটিমেটলি এগুলা যেহেতু মাইক্রোবস না, তো নর্মালি মাইক্রোবস হলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস হলে মাইক্রোবস গুলাকে মেরে ফেলতো। কিন্তু যেহেতু এইসব সাবস্টেন্স গুলা হচ্ছে এরকম কোনো সাবস্টেন্স না, এই কারণে যখন ম্যাক্রোফেজ এগুলাকে কিল করতে আসে তখন এটাকে কিল করতে পারে না সিলিকা গুলা। সো ম্যাক্রোফেজ আরো বেশি অ্যাক্টিভেশন হয়, আরো বেশি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস রিলিজ করে। সো এই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস গুলা, এরা হচ্ছে আমাদের লাংসের যে নর্মাল টিস্যু গুলো আছে, এই নর্মাল টিস্যু গুলাকে ড্যামেজ করতে থাকে। নর্মাল টিস্যু ড্যামেজ করলে আমাদের ইনফ্লামেশনের পরের স্টেপ হচ্ছে হিলিং। সো আমাদের পরের স্টেপ হচ্ছে বারবার হিলিং হয়, হিলিং হয় হচ্ছে ফাইব্রোসিস করে, এবং আলটিমেটলি এই যে ফাইব্রোসিস হচ্ছে, এই ফাইব্রোসিস হওয়ার কারণে আলটিমেটলি হচ্ছে আমাদের লাংসে রেস্ট্রিকটিভ লাং প্যাটার্ন আমরা পাই। তো এই চারটা ডিজিজেরই বেসিক জিনিস হচ্ছে এগুলা। এখন মেজর ডিফারেন্স যে জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে হচ্ছে ডিফারেন্স গুলা, যেন আমরা পরীক্ষায় আনসার করতে পারি। সো ফার্স্ট অফ অল অ্যাসবেস্টোসিস, আমাদের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট গুলো হচ্ছে এগুলা কোন লাংসের কোন এরিয়াতে এফেক্ট করে, তারপরে হচ্ছে এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড স্পেসিফিক কি ফাইন্ডিংস আছে। সবগুলাই করে হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, বাট সবগুলারই কিছু স্পেসিফিক ইউনিক ফাইন্ডিং আছে, ইউনিক কিছু হিস্ট্রি আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে আলাদা করতে হবে। এটা আলাদা করতে পারলে আমরা এগুলা আইডেন্টিফাই করতে পারবো। এর মধ্যে অ্যাসবেস্টোসিস শুধুমাত্র লোয়ার লোবকে এফেক্ট করে লাংসের, আর বাকি যেগুলো বলতেছি এগুলা হচ্ছে
এফেক্ট করে হচ্ছে লাংসের আপার লোবকে। আর অ্যাসবেস্টোসিস ইউজ করা হয় মেইনলি হচ্ছে রুফের ইনসুলেশন হিসাবে। রুফ মানে হচ্ছে আমাদের ঘরের চাল। অ্যাসবেস্টোসিস ইউজ করা হয় হচ্ছে উপরের দিকে, রুফ থাকে হচ্ছে আমাদের উপরের দিকে। আর এইটার যে ডিজিজ করে হচ্ছে লোয়ার লোবে, মানে হচ্ছে অপোজিট। এগুলো যেখান থেকে পাওয়া যায় ডিজিজ করে হচ্ছে তার অপোজিট। বাকি যে তিনটা, এই বাকি তিনটাই হচ্ছে এফেক্ট করে হচ্ছে আপার লোবকে। সিলিকা পাওয়া যায় হচ্ছে বালুতে, মাটিতে। কোল ওয়ার্কার মানে কয়লার খনিতে যারা কাজ করে, কয়লার খনি হচ্ছে মাটিতে থাকে। তো এই জিনিসগুলো আমরা বুঝতেই পারতেছি যে থাকে হচ্ছে মাটিতে, এফেক্ট করে আপার লোবকে। আর অ্যাসবেস্টোসিস থাকে হচ্ছে আপার লোবে, সরি, রুফিং বা হচ্ছে প্লাম্বিং যারা করে বা শিপইয়ার্ডে যারা কাজ করে, তারা হচ্ছে এটা ইনসুলেটর হিসাবে ইউজ করে। ইনসুলেটর মানে হচ্ছে ইনসুলেশন করে। এই এই জায়গাতে যারা যারা কাজ করে তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাসবেস্টোসিস রিলেটেড ডিজিজ হয় এবং এটা এফেক্ট করে লোয়ার লোবে। এখন অ্যাসবেস্টোসিস কেন ইম্পর্টেন্ট, এর কারণ হচ্ছে অ্যাসবেস্টোসিস যে সাবস্টেন্স গুলা, এরা ইউনিক কিছু ফিচার ক্রিয়েট করে। এক নম্বর হচ্ছে প্লোরাল প্লাক তৈরি করে, এবং প্লোরাল একটা ক্যান্সার তৈরি করে হচ্ছে অ্যাসবেস্টোসিস। এই প্লোরাল ক্যান্সারের নাম হচ্ছে মেজোথেলিওমা। নর্মালি হচ্ছে আমরা লাংসে ক্যান্সার হয়, বাট প্লোরাতেও ক্যান্সার হতে পারে। প্লোরাল যে ক্যান্সারটা, এটা অ্যাসবেস্টোসিস ক্রিয়েট করতে পারে। তো অ্যাসবেস্টোসিস রিলেটেড যে কথাগুলা, সেটা বেসিক ফাংশন সবগুলাই সেম, রেস্ট্রিকটিভ লাং প্যাটার্ন। বাট এটার ক্ষেত্রে আলাদা যে ফিচার, সেটা হচ্ছে অ্যাসবেস্টোসিস এফেক্ট করে লোয়ার লোব, এবং অ্যাসবেস্টোসিস মেজরলি দুইটা কাজ করে। একটা হচ্ছে অ্যাসবেস্টোসিস এক্সপোজারে পেশেন্ট ডেভেলপ করে হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা লাং ক্যান্সার। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা দেন ডেভেলপ করে হচ্ছে মেজোথেলিওমা। পরীক্ষায় এই মেজোথেলিওমা রিলেটেড প্রশ্ন সবসময়ই থাকে, এবং হচ্ছে সবসময়ই পরীক্ষায় সবাই ভুল করে। সেটা হচ্ছে পরীক্ষায় প্রশ্নে যেহেতু ব্রঙ্কোজেনিক কার্সিনোমা করে এবং মেজোথেলিওমা করে অ্যাসবেস্টোসিস, পরীক্ষায় একটা ফিচার দিয়ে দিবে যে একটা পেশেন্ট প্লাম্বার, তার অকুপেশন হচ্ছে প্লাম্বিং। এরকম একটা পেশেন্ট আপনার কাছে আসছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, তার হচ্ছে নন প্রোডাক্টিভ কাফ। আমরা আগেই বলছি রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, নন প্রোডাক্টিভ কাফ থাকে, অনেক লম্বা দিনের হিস্ট্রি থাকে, 10-12 বছরের হিস্ট্রি। তো এই পেশেন্টের এরকম হিস্ট্রি দিবে যে একটা প্লাম্বার অথবা শিপইয়ার্ডে কাজ করে এরকম একটা পেশেন্ট আপনার কাছে আসছে রেসপিরেটরি প্রবলেম নিয়ে। দেন হচ্ছে আপনি সিটি স্ক্যান করলেন, সিটি স্ক্যান করে আপনি দেখলেন হচ্ছে প্লোরাল প্লাক। এই পেশেন্টের অ্যাসবেস্টোসিস লোয়ার লোবকে যেহেতু এফেক্ট করে, সে হচ্ছে আমাদের এখানে তিনটা ক্যারেক্টারিস্টিক ফিচার। এক নাম্বার হচ্ছে কি কি ডিজিজ তৈরি করে, দুই নাম্বার হচ্ছে কাদের হয়, তিন নাম্বার হচ্ছে কোথায় হয়, এবং কি কি জিনিস স্পেশাল কি কি ফিচার। তো অ্যাসবেস্টোসিসের স্পেশাল ফিচার হচ্ছে এরা এফেক্ট করে লোয়ার লোবকে। অ্যাসবেস্টোসিস পাওয়া যায় হচ্ছে রুফিং বা হচ্ছে শিপ বিল্ডিং এর ক্ষেত্রে, বা প্লাম্বিং যারা করে, প্লাম্বার মানে হচ্ছে যারা ছাদ ঠিক করে, পানির পাম্প ঠিক করে, পানির পাইপ লাইন ঠিক করে, পানির ট্যাঙ্কি ঠিক করে। তো এইসব কাজ যারা করে তাদের ক্ষেত্রে এটা হয়। এবং এখানে স্পেশাল ফিচার হচ্ছে এরা প্লোরাল প্লাক তৈরি করে। প্লোরাল প্লাক হচ্ছে আপনি সিটি স্ক্যান করলে এই প্লোরাল প্লাকটা দেখতে পারবেন। আপনার রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে আমি লাস্ট ক্লাসে বলছিলাম ইনভেস্টিগেশন হচ্ছে হাই রেজুলেশন সিটি স্ক্যান। সো সিটি এক্সরে করলে আপনি এগুলা কিছুই দেখতে পারবেন না, এক্সরে করলে এগুলা সহজে ধরা পড়ে না। তো আপনি যখন সিটি স্ক্যান করবেন, তখন আপনি, যেহেতু প্লোরা থাকে হচ্ছে আমাদের লাংসের কাভারিং হিসেবে, এই লাংসের কাভারিংটা হচ্ছে প্লোরা। তো আপনি যখন সিটি স্ক্যান করবেন, তখন আপনি লাংসের পেরিফেরিতে প্লোরাল প্লাক তৈরি করে, প্লোরাল প্লাক গুলো থাকবে হচ্ছে লাংসের পেরিফেরিতে। তো আপনি দেখেন এখানে একটা সাদা সাদা একটা প্লাক সাবস্টেন্স আছে। এই যে সাবস্টেন্সটা, এটাই হচ্ছে প্লোরাল প্লাক। তো আপনি হাই রেজলিউশন সিটি স্ক্যান করলে আপনি পাবেন হচ্ছে এরকম প্লোরাল প্লাক। আর আপনি যদি গ্রস এক্সামিনেশন করলে এরকম একটা ছবি পাবেন। তো অ্যাসবেস্টোসিসের স্পেশাল ইউনিক ফিচার হচ্ছে এরা ক্রিয়েট করে প্লোরাল প্লাক, যেটা সিটি স্ক্যানে আপনি দেখতে পারবেন। তো পরীক্ষাতে আপনার একটা হিস্ট্রি দিবে, প্লাম্বিং এর হিস্ট্রি, দেন একটা সিটি স্ক্যানের ছবি দিবে। ছবি দেখে আপনাকে চিনতে হবে যে এটা প্লোরাল প্লাক। প্লোরাল প্লাক চেনার উপায় খুবই সহজ, সাদা সাদা একটা
দাগ থাকবে। এখন এরকম সাদা সাদা দাগ লাংসের আদার্স ডিজিজের ক্ষেত্রেও থাকতে পারে, বাট এটার মেজর ইউনিক ফিচার হচ্ছে ফ্লোরা যেহেতু থাকে হচ্ছে লাংসের পেরিফেরিতে, তো আপনি এই প্লাগ গুলো পাবেন লাংসের পেরিফেরিতে সিটি স্ক্যানে। এখন এখান থেকে আপনাকে প্রশ্ন করবে হোয়াট হোয়াট ইজ দ্য ফেট অফ দিস পেশেন্ট। এখানে অপশন দিবে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, অপশন দিবে মেজোথেলিওমা। সো আপনি বেশিরভাগ মানুষ যে ভুলটা করবে সেটা হচ্ছে এটার আনসার হিসেবে দিবে মেজোথেলিওমা, কারণ হচ্ছে অ্যাসবেস্টোসিস মেজোথেলিওমা করে। মেজোথেলিওমার একমাত্র কজ হচ্ছে অ্যাসবেস্টোসিস, তো এই কারণে অ্যাসবেস্টোসিসটা আনসার করবে সবাই। বাট এখানে আনসারটা হচ্ছে যদি কোনো পেশেন্টের অ্যাসবেস্টোসিস রিলেটেড প্রশ্ন করে তাহলে আনসার হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, কারণ 90% টাইমেই অ্যাসবেস্টোসিস করবে হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, আর 5% টাইমে হবে মেজোথেলিওমা। সো আপনাকে আনসার করতে হবে মোস্ট কমন ডিজিজ। কিন্তু যদি পেশেন্টের বলে দেয় যে পেশেন্টের মেজোথেলিওমা ডেভেলপ করছে, হোয়াট ইজ দ্য কজ, তখন এটার কজ হচ্ছে অ্যাসবেস্টোসিস। মানে হচ্ছে মেজোথেলিওমার হওয়ার জন্য অ্যাসবেস্টোসিস লাগবে, বাট অ্যাসবেস্টোসিস হলে হতে পারে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, হতে পারে মেজোথেলিওমা। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আপনাকে কনফিউজ করার জন্য দিবে, এই জন্য এটা বললাম। আপনি ব্রঙ্কোজেনিক কার্সিনোমাটা মনে রাখবেন, এটাই হচ্ছে 95% টাইম ডেভেলপ করবে। এবং আপনি যদি বায়োপসি করেন লাংসে, বায়োপসি করলে আপনি একটা অ্যাসবেস্টাস বডি পাবেন। অ্যাসবেস্টাস বডি হচ্ছে একটা গোল্ডেন ব্রাউন কালারের একটা রড শেপ ডাম্বেল, এবং এই ছবিটা পরীক্ষায় দিয়ে দেয়। অ্যাসবেস্টোসিস রিলেটেড প্রশ্নে আপনাকে 3 ভাবে দিবে, একটা হচ্ছে হিস্ট্রি দিতে পারে, প্লাম্বিং এর হিস্ট্রি দিতে পারে, হচ্ছে এই পেশেন্টের প্লোরাল প্লাকের হিস্ট্রি, অথবা দিবে হচ্ছে অ্যাসবেস্টোস বডি। এরকম একটা লম্বা একটা ডাম্বেল শেপ স্ট্রাকচার, ডাম্বেল শেপ মানে হচ্ছে এরকম দুই পাশে একটু মোটা, মাঝখানে চিকন একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার। দেখলে আপনার বুঝতে পারার কথা। এটা যখন দিবেন তখন আপনাকে বুঝতে হবে এটা অ্যাসবেস্টোসিস ইন্ডিকেট করতেছে। দেন হচ্ছে বেরিলিওসিস। বেরিলিওসিস সেম, এটা একটা রেসপিরেটরি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। সো এটার সিমটম অনেক লম্বা সময় ধরে ডিসনিয়া, বাট এটার মেজর ফিচার হচ্ছে এটা এফেক্ট করে হচ্ছে আপার লোবকে। এবং বেরিলিওসিস হয় হচ্ছে শুধুমাত্র যারা অ্যারোস্পেস স্পেস ইঞ্জিনিয়ার, যারা স্পেসে যারা কাজ করে অথবা স্পেস নিয়ে যারা কাজ করে, ওইসব স্পেস ভেহিকেল গুলাতে অ্যারোনট যারা, বা হচ্ছে যারা এইসব ইন্ডাস্ট্রিতে কাজ করে, এইসব ভেহিকেল গুলাতে রকেট গুলাতে হচ্ছে বেরিলিয়াম ইউজ করা হয়। তার মানে হচ্ছে যারা এইসব জায়গায় কাজ করে, আপনাকে এখানে মাস্ট মনে রাখতে হবে যে অ্যাসবেস্টোসিস কাজ করে হচ্ছে যারা প্লাম্বিং এর কাজ করে, শিপইয়ার্ডে যারা কাজ করে। বেরিলিওসিস যারা হচ্ছে স্পেস রিলেটেড, নাসা বা হচ্ছে এরকম কোন ইলন মাস্কের কোম্পানিতে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে হবে হচ্ছে বেরিলিওসিস। এবং বেরিলিওসিসের সিমিলারলি হচ্ছে বেরিলিওসিসটা পরীক্ষায় আসবে হচ্ছে সার্কোইডোসিসের মতো করে। লাস্ট ক্লাসে আমরা দেখছি সার্কোইডোসিস। সো আপনার আপনার পেশেন্ট আপনাকে কনফিউজ করার জন্য এটা সার্কোইডোসিস নাকি বেরিলিওসিস এটা আপনাকে আলাদা করতে হবে। এই কারণে আমরা এটা এখানে ডিটেলস করতেছি। কারণ হচ্ছে সার্কোইডোসিসের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বাইল্যাটারাল হাইলার লিম্ফাডেনোপ্যাথি থাকবে, তারপরে হচ্ছে সার্কোইডোসিসের পেশেন্টে থাকবে হচ্ছে গ্রানুলোমা ফর্মেশন হবে। বেরিলিওসিসের পেশেন্টের ক্ষেত্রে সিমিলারলি হাইলার এডিনোপ্যাথি থাকতে পারে, বেরিলিওসিসের পেশেন্টের ক্ষেত্রেও গ্রানুলোমা ফর্মেশন থাকতে পারে। তার মানে হচ্ছে বেরিলিওসিসের প্রশ্ন যদি থাকে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে সার্কোইডোসিস দিয়ে। সো আপনাকে বেরিলিওসিসের ক্ষেত্রে মাস্ট একটা হিস্ট্রি থাকবে, সে হচ্ছে স্পেস ইন্ডাস্ট্রিতে কাজ করে, এরকম একটা হিস্ট্রি থাকবে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এবং এটা দিয়ে আপনাকে কনফিউজ করবে। সার্কোইডোসিসের মতোই এটা হচ্ছে স্টেরয়েড দিলে ঠিক হয়ে যায়। স্টেরয়েড দিলে ঠিক হয় বলতে স্টেরয়েড রেসপন্স করে। সো আলটিমেটলি আপনাকে বেরিলিওসিস এবং সার্কোইডোসিস নিয়ে কনফিউজ করে দিবে। সিমিলারলি হচ্ছে অ্যাসবেস্টোসিসের ক্ষেত্রে আপনাকে কনফিউজ করবে এটা কি মেজোথেলিওমা নাকি হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হবে, এই জিনিসটা দিয়ে আপনাকে কনফিউজ করবে। আমি আপনাদেরকে প্রশ্ন কিভাবে আসে সেগুলো বলে দিচ্ছি। দেন হচ্ছে কোল ওয়ার্কার নিউমোকোনিয়াসিস। এটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোল ডাস্ট এক্সপোজারে থাকে তাদের ক্ষেত্রে সেম জিনিসটা হয়। কোল ডাস্ট গুলো হচ্ছে ম্যাক্রোফেজ এগুলাকে এনগালফ করে ফেলবে। এনগালফ করে ফেললে আলটিমেটলি এগুলাকে এনগালফ করলেও এগুলাকে ডিস্ট্রয় করতে পারবে না। তো এগুলা ম্যাক্রোফেজের বডিতে রয়ে যাবে, রয়ে গেলে এটাকে ম্যাক্রোফেজ
বডিতে থেকে যাওয়ার কারণে এই কোল ডাস্ট গুলো থাকে হচ্ছে ব্ল্যাকিশ। তো আমাদের বডি পুরা লাংসে যেহেতু এগুলো জমতে থাকবে, তো আমরা লাংস যেটা পাবো সেটা পাবো হচ্ছে ব্ল্যাক লাংস। এবং আমরা পরীক্ষায় যেটা পাবো সেটা হচ্ছে বায়োপসি করলে, বায়োপসিতে দিবে হচ্ছে ছোট 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 নোডুলার অপাসিটি। এরকম লাংসের ভিতরে এরকম কালো 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 ডট 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 অপাসিটি থাকবে। এটা হচ্ছে কোল ওয়ার্কার্স নিউমোকনিয়াসিস। এটার হিস্ট্রি থাকবে হচ্ছে মাইন ওয়ার্কার্সদের। দেন হচ্ছে সিলিকোসিস। সিলিকোসিসটাও সেম। আমরা আমরা যেটা বলছিলাম অ্যাসবেস্টোসিস, যেটা সেটা শুধুমাত্র এফেক্ট করে হচ্ছে লোয়ার লিবে, আর বাকি সবগুলাই হচ্ছে এফেক্ট করে আপার লোবে। তো সিলিকোসিসটাও এফেক্ট করবে হচ্ছে আপার লোবকে। এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সিলিকোসিসের পেশেন্ট গুলাকে যে ক্যালসিফিকেশন হয় এটা হচ্ছে এগ শেল ক্যালসিফিকেশন, ইউনিক ফিচার। অ্যাসবেস্টোসিসের ক্ষেত্রে থাকে হচ্ছে প্লোরাল প্লাক। আপনি প্লোরাল প্লাক যদি চিন্তা করেন, সাথে সাথে আপনাকে অ্যাসবেস্টোসিস চিন্তা করতে হবে। সিলিকোসিসের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় এগশেল ক্যালসিফিকেশন, এগশেল ক্যালসিফিকেশন মানে হচ্ছে একটা ক্যালসিফাইড এরিয়া চারপাশে একটা সাদা ডিমের ডিমের কুসুম যেরকম একটা সাদা লেয়ার থাকে, এরকম একটা লেয়ার থাকবে। এটাকে বলা হয় এগশেল ক্যালসিফিকেশন। এই এগশেল ক্যালসিফিকেশনটা থাকবে হচ্ছে আমাদের হাইলার লিম্ফ নোড, যেটা হচ্ছে আমাদের মিডিয়াস্টিনামের এরিয়াতে থাকে। তো আপনি সিলিকোসিসের পেশেন্টের কাদের ক্ষেত্রে হবে, এটা হিস্ট্রি থাকবে হচ্ছে যারা সিলিকা নিয়ে কাজ করে। যেমন হচ্ছে স্যান্ড ব্লাস্টিং ফাউন্ডারিজ মাইন ওয়ার্কার। যারা স্যান্ড ব্লাস্টিং হচ্ছে যারা বিভিন্ন মেটাল যে সব সাবস্টেন্স আছে মেটাল গুলাকে যারা স্মুথ করে মেশিনের মাধ্যমে, এসব যারা জায়গায় যারা কাজ করে। যেমন হচ্ছে বাংলাদেশে যে রড সিমেন্টের যে দোকানগুলা, এখানে দেখবেন হচ্ছে গ্রিল গ্রিল মেশিন যারা জানালা দরজা বানায়, এসব জায়গায় যারা কাজ করে এগুলো একটা মেশিনের মাধ্যমে এগুলোকে স্মুথ করা হয়। তো এইরকম একটা হিস্ট্রি দিবে যে এসব জায়গায় তারা কাজ করে, এরকম একটা হিস্ট্রি দিবে। দেন একটা এক্সরে ছবি দিবে, এক্সরে ছবিতে আপনি একটা এক্সেল ক্লাসিফিকেশন পাবেন। এখন সিলিকোসিসের সাথে বেসিক সিলিকোসিসের ইম্পর্টেন্সটা হচ্ছে এই পেশেন্ট গুলা যেহেতু একটা জিনিস আমরা বললাম যে হচ্ছে এইসব ফরেন সাবস্টেন্স গুলাকে ম্যাক্রোফেজ এসে এনগালফ করার চেষ্টা করে, এনগালফ করে এগুলাকে নিউট্রিলাইজ করার চেষ্টা করে। তো সিলিকোসিসকে যখন সিলিকা গুলাকে যখন ম্যাক্রোফেজ এসে এনগালফ করবে, এনগালফ করলে ম্যাক্রোফেজ এগুলাকে ডিস্ট্রয় করতে পারবে না। ডিস্ট্রয় করতে না পারলে আলটিমেটলি পরবর্তীতে ম্যাক্রোফেজের নিজেরই এই ফ্যাগোলাইসিস করার ক্ষমতাটা কমে যাবে। এই সিলিকা গুলা ম্যাক্রোফেজের ক্ষমতাকে নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার কারণে এই ম্যাক্রোফেজ আমাদের টিউবারকুলোসিসকে প্রিভেন্ট করার চেষ্টা করে। টিউবারকুলোসিসের ক্ষেত্রে ম্যাক্রোফেজ খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। সো সিলিকোসিসের পেশেন্ট তার ম্যাক্রোফেজ ঠিকঠাক মতো কাজ করতে পারবে না, ম্যাক্রোফেজকে সে ড্যামেজ করে দিবে সিলিকা গুলা। তো এই পেশেন্ট গুলা সাসেপ্টেবল থাকবে হচ্ছে টিউবারকুলোসিসের। তো সিলিকোসিস থেকে প্রশ্ন থাকবে এরকম যে একটা পেশেন্ট এরকম স্যান্ড ব্লাস্টিং বা মাইনার্স হিসাবে কাজ করে, দেন হচ্ছে এই পেশেন্টের এরকম একটা এক্সেল ক্যালসিফিকেশন পাওয়া গেল। পেশেন্ট হচ্ছে আপনার কাছে আসছে অনেক 5-6 বছরের ডিসনিয়া নিয়ে, আপনাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট উইল বি দা কমপ্লিকেশন, অথবা যে হুইচ ডিজিজ ইজ রিলেটেড টু দিস কন্ডিশন। এর মানে হচ্ছে আপনাকে জানতে চাচ্ছে টিবির কথা। এবং এই সবগুলাই সবগুলাই বলতে হচ্ছে এই নিউমোকনিয়াসিস সবগুলাই আমরা বলতেছি যে রেস্ট্রিকটিভ প্যাটার্ন অফ লাং ডিজিজ নিয়ে আসতেছে। সবগুলাই হচ্ছে এক একটা ইউনিক ফিচার আছে। বেরিলিওসিস হচ্ছে অ্যারোস্পেস সাথে রিলেটেড এবং এটা সার্কোডোসিসের সাথে রিলেটেড। সিলিকোসিস হচ্ছে টিউবারকুলোসিসের সাথে রিলেটেড। অ্যাসবেস্টোসিস হচ্ছে মেসোথেলিওমার সাথে রিলেটেড। এবং এদের মধ্যে অ্যাসবেস্টোসিস ব্রঙ্কোজেনিক কার্সিনোমা করে, আমাদের সিলিকোসিসও ব্রঙ্কোজেনিক কার্সিনোমা করে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। দেন লাস্ট হচ্ছে আমাদের প্লুরাল ক্যান্সার, যেটা হচ্ছে মেসোথেলিওমা। মেসোথেলিওমাটা হচ্ছে আমাদের যেটা বললাম যে প্লুরাল ক্যান্সার। এই প্লুরাল ক্যান্সারটা হয় হচ্ছে অ্যাসবেস্টোসিস এক্সপোজারের কারণে। মেসোথেলিওমের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু মেসোথেলিওমাটা একটা প্লুরাল ডিজিজ, এই চারপাশের প্লুরা, তো ক্যান্সার হয়ে এই প্লুরাটা থিকেন হয়ে যাবে। আপনি ছবিতে দেখেন আমাদের এই প্লুরার একটা থিকেন একটা প্লুরার ছবি দিছে।
দেন এটার একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে, যেহেতু এটা একটা কার্সিনোমা, কার্সিনোমার পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে ক্যান্সার করব। কার্সিনোমার পেশেন্ট গুলোর ক্ষেত্রে একটা ফিচার হচ্ছে অনেক সময় হেমোপ্টাইসিস হয়, কাফিং উইথ ব্লাড। তো এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে হেমোপ্টাইসিস থাকতে পারে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, কার্সিনোমা ওয়ান অফ দ্য কজ অফ প্লুরাল ইফিউশন। নেক্সট ক্লাসে আমরা প্লুরাল ইফিউশন পড়বো। সো মেসোথেলিয়ামের ক্ষেত্রে ইউনিক ফিচার হচ্ছে, মেসোথেলিয়ামের যে প্লুরাল ইফিউশনটা হয়, এই প্লুরাল ইফিউশনটা অনেক সময় থাকে হচ্ছে হেমোরেজিক। মানে হচ্ছে আপনি যখন প্লুরাল ইফিউশনের সময় ট্যাপ করে থোরাকোসেন্টিসিস করে প্লুরাল ফ্লুইড স্টাডি করবেন, এই ফ্লুইডে হচ্ছে ব্লাড থাকতে পারে। তো মেসোথেলিয়ামের ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটা অ্যাসবেস্টোসিসের সাথে রিলেটেড। 2 নম্বর ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এখানে প্লুরাল থিকেনিং হয়। 3 হচ্ছে এখানে হেমোরেজিক ইফিউশন হয়। 4 নম্বর একটা ইম্পর্টেন্ট ইউনিক ফিচার হচ্ছে এখানে হচ্ছে সামামা বডি পাওয়া যায়। আমরা সামামা বডি দেখাইছিলাম, সেটা হচ্ছে একটা কনসেন্ট্রিক ক্যালসিফিকেশন, এটাকে আমরা সামামা বডি বলতেছি। আমরা সামামা বডি পাইছিলাম এন্ডোক্রাইন সিস্টেমে, এরকম একটা কনসেন্ট্রিক ক্যালসিফিকেশন যদি একটা স্ট্রাকচার বায়োপসিতে থাকে, এটাকে বলা হয় সামামা বডি। বড় বড় পরীক্ষাতে ছবি দিয়ে দিয়ে দেওয়া হয়। সো সামামা বডি আমরা লাস্ট ইয়াতে দেখছিলাম হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। সামামা বডি আমরা পাইছিলাম হচ্ছে সেরাস সিস্টেডিনোমা অফ দ্য ওভারি, এবং আরেকটা পেলাম হচ্ছে মেসোথেলিওমা। তো এই ইউনিক ফিচার গুলা আপনার পরীক্ষায় থাকবে। পরীক্ষায় এরকম, যেহেতু মেসোথেলিওমা হচ্ছে একটা ক্যান্সারাস কন্ডিশন, আপনার কাছে প্রেজেন্ট করবে অনেক দিনের ওল্ড একটা পেশেন্ট, যে হচ্ছে তার একটা হিস্ট্রি দিবে সে শিপইয়ার্ডে কাজ করছে, অথবা হিস্ট্রি দিবে হচ্ছে প্লাম্বিং এর কাজ করছে। এখন এই পেশেন্ট আপনার কাছে আসছে হচ্ছে হেমোপ্টাইসিস নিয়ে, পেশেন্ট আসছে হচ্ছে ওয়েট লস নিয়ে। মানে হচ্ছে ওয়েট লস, হেমোপ্টাইসিস এইসব ইন্ডিকেট করতেছে, মানে হচ্ছে ক্যান্সার ইন্ডিকেট করতেছে। দেন আপনাকে বলবে যে সিটি স্ক্যান করে দেখা গেল এই পেশেন্টের প্লোরাল থিকেনিং আছে। তো আপনার আইদার জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। ডায়াগনোসিস হচ্ছে, যেহেতু লাং ক্যান্সারের মতোই সিমটম বাট প্লোরাল থিকেনিং আছে, তার মানে এটা ডায়াগনোসিস হচ্ছে মেসোথেলিওমা। অথবা কোশ্চেন আসবে যে হোয়াট ইজ দ্য কজ, তখন হচ্ছে অ্যাসবেস্টোসিস। এখান থেকে এই এই দুইটা জিনিসই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে মেসোথেলিওমের ক্ষেত্রে থাকবে হচ্ছে প্লোরাল থিকেনিং, অ্যাসবেস্টোসিসের ক্ষেত্রে থাকবে হচ্ছে প্লোরাল প্লাক। অ্যাসবেস্টোসিসের ক্ষেত্রে আবারও বলছি, সেটা হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা করবে 95% টাইম। তো আপনার পরীক্ষাতে আনসার হবে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আর যদি মেসোথেলিওমের কথা বলে দেয়, তাহলে এটার আনসার হচ্ছে কজ কি, কজ হচ্ছে অ্যাসবেস্টোসিস। এই হচ্ছে আমাদের অকুপেশনাল লাং ডিজিজ। আমাদের নেক্সট টপিক হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশন মানে হচ্ছে নর্মালি আমাদের লেফট হার্ট থেকে পালমোনারি আর্টারি, দেন হচ্ছে লাংস, দেন হচ্ছে পালমোনারি ভেইন, দেন হচ্ছে রাইট হার্ট। তো আমাদের নর্মালি পালমোনারি আর্টারি যে প্রেশারটা, সেই প্রেশারটা থাকে হচ্ছে 5 থেকে 15। কোনো কারণে যখন এই প্রেশারটা 25-এর বেশি থাকবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশন হলে যেটা প্রবলেম, পালমোনারি হাইপারটেনশন হলে আমাদের রাইট হার্টের উপরে স্ট্রেস পড়বে, এবং পালমোনারি হাইপারটেনশনটা রাইট হার্টকে ফেলিওর করতে পারে, তখন আমরা এটাকে বলি কর পালমোনারি। তো আমাদের পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা পাই, সেটা হচ্ছে, যেহেতু পালমোনারি হাইপারটেনশন হয়েছে, পালমোনারি আর্টারির প্রেসার বেশি, প্লাস হচ্ছে এখানে প্রেসার বেশি থাকার কারণে লাংসের উপরে প্রবলেম হচ্ছে, এই কারণে আমরা পাবো হচ্ছে ডিসপনিয়া। পালমোনারি হাইপারটেনশনের পেশেন্ট প্রেজেন্ট করবে হচ্ছে ডিসপনিয়া নিয়ে বা শ্বাসকষ্ট নিয়ে। এই পেশেন্ট গুলা প্রেজেন্ট করবে হচ্ছে রাইট হার্ট ফেলর নিয়ে। রাইট হার্ট ফেলর নিয়ে রাইট হার্ট ফেলরের ফিচার হচ্ছে রেস্ট জেবিপি, তারপর হচ্ছে বাইলেটারাল পেডাল ইডিমা, দেন হচ্ছে পেইনফুল হ্যাপাটোমেগালি। এই জিনিসগুলো নিয়ে প্রেজেন্ট করবে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। দেন হচ্ছে পালমোনারি হাইপারটেনশন মানে হচ্ছে রাইট হার্ট থেকে হচ্ছে পালমোনারি আর্টারি, দেন হচ্ছে লাং। যেহেতু রাইট হার্টের উপরে প্রেসার বেশি হয়ে যাইতেছে, সো পেশেন্ট
রাইট হার্টের স্ট্রেসের কারণে রাইট হার্টের হাইপারট্রফি হয়ে যাবে, আমরা পাবো হচ্ছে হিপ, প্যারাস্টার্নাল হিপ। হিপ মানে হচ্ছে একটা এই হার্ট যখন পাম্প করবে, পাম্প করার কারণে আমরা যখন স্টারনামের লেফট সাইডে পালপেট করব, তখন হচ্ছে আমাদের এই রাইট হার্টটা অনেক বেশি ফোর্সফুলি পাম্প করার কারণে আমরা একটা ভাইব্রেশন ফিল করতে পারবো। এটা হচ্ছে রাইট প্যারাস্টার্নাল হিপ। এই জিনিসটা আমরা পাবো হচ্ছে পালমোনারি হাইপারটেনশনের পেশেন্টের ক্ষেত্রে। দেন হচ্ছে পালমোনারি হাইপারটেনশনের রাইট হার্ট কি করতেছে, রাইট হার্ট হচ্ছে পালমোনারি যে ভালভটা আছে, পালমোনারি যখন ভালভ ক্লোজ হয়, এই রাইট হার্ট ফেইলিওর মানে যখন হচ্ছে পালমোনারি হাইপারটেনশনের পেশেন্ট রাইট হার্টটা অনেক ফোর্সফুলি এটার এই এক্সেস প্রেসারের এগেনস্টে রাইট হার্টটা কাজ করতেছে, তার তখন হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি যখন পালমোনারি ভালভটা যখন ক্লোজ হবে, তখন আমাদের এই পালমোনারি ভালভ ক্লোজিং এর যে সাউন্ডটা, সেটা হচ্ছে অনেক লাউড একটা সাউন্ড পাবো, সেটা হচ্ছে লাউড P2। পালমোনারি হাইপারটেনশনের পেশেন্টে এক নম্বরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিসনিয়া পাচ্ছি, দুই নম্বরে হচ্ছে রাইট হার্ট ফেলিওরের ফিচার পাচ্ছি, পাবো হচ্ছে আমরা লাউড P2। দেন হচ্ছে আমরা পাবো হচ্ছে হিপ পাবো। এই জিনিসগুলো পাই আমরা ইনভেরিয়েবলি পালমোনারি হাইপারটেনশনের পেশেন্টের ক্ষেত্রে। পালমোনারি হাইপারটেনশন কখন বলতেছি, যখন হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি প্রেসার মোর দেন 25 মিলিমিটার অফ মার্কারি। এখন পালমোনারি হাইপারটেনশন কখন এবং কাদের হয়? পালমোনারি হাইপারটেনশনের হওয়ার অনেকগুলো কজ আমরা অলরেডি পড়ে ফেলছি। সেটা হচ্ছে কোনো কারণে যদি লাংসে হাইপোক্সিয়া হয়, তখন হচ্ছে আমাদের যেটা বললাম যে হচ্ছে লাংসের ক্ষেত্রে হাইপোক্সিক কন্ডিশনে লাংসের ভেসেল গুলা ভেসোকনস্ট্রিক্ট করে, ভেসোকনস্ট্রিক্ট করলে আমাদের প্রেসার বেড়ে যাবে। সো যে কোনো কন্ডিশনে লাংসের যদি অক্সিজেনেশন কম হয়, তখনই আমরা পাবো হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, মানে যে কোনো লাং ডিজিজ। সো আমাদের সেই লাং ডিজিজ গুলো অনেকগুলো আমরা অলরেডি দেখে আসছি, সেটা হচ্ছে সিওপিডি, তারপরে হচ্ছে এআরডিএস, তারপরে হচ্ছে আমাদের একটু আগে যে বললাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ক্ষেত্রেও আমাদের ক্রনিক হাইপোক্সিয়া হচ্ছে, ক্রনিক হাইপোক্সিয়ার কারণে পালমোনারি ভেসেল গুলা কনস্ট্রিক্ট করতেছে, কনস্ট্রিক্ট করার কারণে আলটিমেটলি ভেসো কনস্ট্রিকশন হচ্ছে। দেন হচ্ছে একটা পার্সন যদি অনেক দিন ধরে হাই অ্যালটিটিউডে থাকে, পাহাড়ের উপরে থাকে, অথবা কোনো দেশ যেমন হচ্ছে সাউথ আমেরিকার অনেক দেশ আছে, পেরু, ব্রাজিল, এসব দেশ হচ্ছে অনেক উপরের দিকে থাকে, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে, এসব দেশের এখানে এয়ারে অক্সিজেনের পরিমাণ কম। তো এই ধরনের অক্সিজেন এয়ারে যদি কম থাকে, তখন লাংস অক্সিজেনেশন কম হবে, তখন হচ্ছে লাংসের ভেসেল গুলা গ্লোবাল সবগুলা ভেসেল কনস্ট্রিক্ট করবে, আলটিমেটলি প্রেসার বেড়ে যাবে এবং হচ্ছে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। তো পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ হওয়ার এই যে কজগুলো বলতেছি, এই কজগুলোকে আমরা কয়েকভাবে আলাদা করি। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে লাংসের কোনো কজের কারণে, দুই নাম্বার হচ্ছে হার্টের কোনো কজের কারণে, তিন নাম্বার হচ্ছে ক্রনিক থ্রম্বো এম্বোলাই। যদি ছোট ছোট এম্বোলাস, আমরা পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে দেখাইছিলাম যে অ্যাম্বুলান্স এসে আমাদের আর্টারি গুলাকে অনেক সময় ব্লক করে দেয়। তো যদি মেজর কোনো আর্টারিকে ব্লক করে, তখন হচ্ছে হঠাৎ করে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম হবে, সেটা হচ্ছে সাডেন ডেথ হতে পারে। বাট যদি এমন হয় যে অনেক ছোট ছোট অ্যাম্বুলেন্স গুলা মেজর আর্টারি গুলাতে এসে আটকে যাবে না, এই ছোট ছোট অ্যাম্বুলেন্স গুলা আমাদের পালমোনারি ক্যাপিলারির ছোট ছোট যে ব্রাঞ্চ গুলো আছে, সেই ছোট ছোট ব্রাঞ্চ গুলাকে আস্তে আস্তে ব্লক করে দিবে। তো ছোট ছোট ব্রাঞ্চ গুলাকে যখন ব্লক করে দিবে এই অ্যাম্বুলেন্স গুলা, তখন হচ্ছে এই ব্লকিং এর কারণে টোটাল আমাদের প্রত্যেকটা এক একটা ছোট ছোট ক্যাপিলারি যদি ব্লক করে দেয়, এক একটা ক্যাপিলারি আমাদের লস হতে থাকবে। লস হতে থাকলে আমাদের টোটাল পালমোনারি ভাস্কুলার বেডের নাম্বার কমে যাবে, প্রেসার বেড়ে যাবে এবং পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। দেন হচ্ছে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে হচ্ছে ইডিওপ্যাথিক জেনেটিক কজের কারণে। সেটা হচ্ছে আমাদের একটা, এটা হয় হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি, এটাকে বলা হয় হচ্ছে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। সবগুলাকে আমরা বলতেছি পালমোনারি হাইপারটেনশন, বাট এটা যদি আমাদের জেনেটিক্যাল কজের কারণে হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। সেটা হচ্ছে আমাদের একটা জিন থাকে, সেটা হচ্ছে BMPR2 জিন। এটা হচ্ছে নর্মালি আমাদের যে পালমোনারি আর্টারি আছে, যে কোনো আর্টারি তিনটা লেয়ার থাকে। সেটা হচ্ছে ইন্টিমা, এই লেয়ারটা হচ্ছে ইন্টিমা,
দেন হচ্ছে মিডিয়া, দেন হচ্ছে অ্যাডভান্টেশিয়া। এই তিনটা লেয়ারের মধ্যে আমাদের মাঝখানে যে মিডিয়া থাকে এখানে থাকে হচ্ছে স্মুথ মাসল, আর একদম ভিতরে যে লেয়ার সেটা হচ্ছে ইন্টিমা। সো কোনো কারণে যদি আমাদের এই BMPR2 জিন মিউটেশন হয়ে যায়, ইনঅ্যাক্টিভেটিং মিউটেশন, নরমালি আমাদের এই জিনটার কাজ ছিল হচ্ছে আমাদের এই যে স্মুথ মাসল আছে ভাস্কুলার লেয়ারে, এই স্মুথ মাসলের লেয়ারটাকে প্রলিফারেশনে ইনহিবিট করা। তো কোনো কারণে যদি এটা জেনেটিক্যাল কজের কারণে যদি মিউটেশন হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আমাদের এই স্মুথ মাসলটা প্রলিফারেশন হতে থাকে। প্রলিফারেশন হলে আমাদের ভাস্কুলার লেয়ারটা, লুমেনটা আমাদের আস্তে আস্তে ন্যারো হতে থাকে। ভাস্কুলার লুমেনটা ন্যারো হলে আমাদের টোটাল প্রেশার বেড়ে যায় এবং হচ্ছে আলটিমেটলি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। দেন হচ্ছে কিছু ড্রাগ আছে, যেমন হচ্ছে অ্যাম্ফেটামাইন, কোকেইন, তারপরে হচ্ছে HIV পেশেন্ট, তারপর হচ্ছে সিস্টোসোমিয়া। এই জিনিসগুলো হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি গুলাকে কনস্ট্রিক্ট করায়। পালমোনারি আর্টারি গুলাকে কনস্ট্রিক্ট করালে তখন হচ্ছে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। তো আপনাদের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করার বেসিক কজ হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে কোনো কজের কারণে যদি পালমোনারি হাইপোক্সিয়া হয়, যেমন হচ্ছে COPD, তারপরে হচ্ছে ARDS, তারপরে হচ্ছে ক্রনিক রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। দেন হচ্ছে আমাদের ইডিওপ্যাথিক কজ, জেনেটিক কজ। এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে কাদের হয়, এটা হয় হচ্ছে ফিমেলদের। এখানে কোন জিনটা রিলেটেড থাকে, সেটা হচ্ছে BMPR2, এই জিনটা ইনভলভ থাকে। দেন হচ্ছে আমাদের যদি কোনো কারণে লেফট হার্ট ফেলিওর হয়, লেফট হার্ট ফেলিওর হলে আমাদের নর্মালি হচ্ছে পালমোনারি আর্টারি থেকে যাওয়ার কথা ছিল লাংসে ব্লাড, দেন হচ্ছে পালমোনারি ভেইন, দেন হচ্ছে লেফট হার্ট। তো কোনো কারণে যদি লেফট হার্ট ফেল হয়, লেফট হার্ট ফেল হলে পিছনের দিকে ব্যাকফ্লো বাড়ার কারণে আলটিমেটলি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। তো আমাদের তাহলে ট্রিটমেন্ট কি করবো আমরা পালমোনারি হাইপারটেনশন? পালমোনারি হাইপারটেনশনের বেসিক যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে, যদি এটা ইডিওপ্যাথিক কজের কারণে হয়, মানে হচ্ছে আমরা কজ জানি না, এই ইডিওপ্যাথিক কজের কারণে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পালমোনারি ব্লাড ভেসেল গুলা, যে মাঝখানে লেয়ারটা আছে, এই পালমোনারি ব্লাড ভেসেলের যে মাস্কুলার লেয়ারটা, এটা হচ্ছে থিকেন হয়ে গেছে। সো এই পেশেন্টের ক্ষেত্রে আপনার কোনো ট্রিটমেন্ট দিয়ে কোনো কাজ হবে না, কারণ হচ্ছে এই পেশেন্টের যে আর্টারি গুলো আছে, আর্টারি গুলা আলটিমেটলি বড় হয়ে যাওয়ার কারণে, থিকনেস বেড়ে যাওয়ার কারণে এই ডিজিজটা হয়ে গেছে। তো এইখানে আপনার কোনো ট্রিটমেন্ট, মানে ডেফিনেটিভ কোনো ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট হতে পারে হচ্ছে লাং ট্রান্সপ্লান্ট, যেটা হচ্ছে সবসময় পসিবল না। ট্রিটমেন্ট হচ্ছে জাস্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট, সেটা হচ্ছে আমরা ভেসোডাইলেটর ইউজ করতে পারি। ভেসোডাইলেটর হচ্ছে নাইট্রিক অক্সাইড। আমরা ইউজ করতে পারি হচ্ছে প্রোস্টাসাইক্লিন ভেসোডাইলেটর। আমরা ইউজ করতে পারি হচ্ছে সিলডেনাফিল। সিলডেনাফিল হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড বাড়ায়। আমরা ফার্মাকোলজির জন্য একটা ক্লাস আছে আমাদের, লাস্ট ক্লাসটা আমরা ফার্মাকোলজির জন্য, আমরা সেই ক্লাসে গিয়ে দেখবো। তো বেসিক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন আপনি ট্রিট করবেন হচ্ছে ভেসোডাইলেটর দিয়ে। এটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। দেন হচ্ছে আমাদের ভেসোকনস্ট্রিক্ট করে হচ্ছে এন্ডোথেলিন, থ্রম্বোক্সিন A2, এটা হচ্ছে ভেসোকনস্ট্রিক্ট করে। এই থ্রম্বোক্সিন A2 কে আমরা ব্লক করে দিতে পারি কিছু ড্রাগ দিয়ে। সেই ড্রাগ গুলা ইউজ করলে আমরা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন সিমটোমেটিক রিলিফ করতে পারি। আর এই পালমোনারি হাইপারটেনশন যদি ডেভেলপ করে সেকেন্ডারি কজের কারণে, যেমন হচ্ছে হার্ট ফেলিয়ারের কারণে, যদি ডেভেলপ করে হচ্ছে আমাদের লাংসের আদার কোনো ডিজিজের কারণে, তাহলে ট্রিটমেন্ট হচ্ছে ওইসব আন্ডারলাইং ডিজিজ গুলা ট্রিট করা। তাহলে হচ্ছে আমাদের এই পালমোনারি হাইপারটেনশনের সিমটম মোটামুটি রিলিফ থাকবে। বাট বেসিক্যালি পালমোনারি হাইপারটেনশনের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে লাং ট্রান্সপ্লান্ট, এবং এটা হচ্ছে একটা ইরিভার্সেবল কন্ডিশন। আপনার কাছে পেশেন্ট প্রেজেন্ট করবে কি নিয়ে? পালমোনারি হাইপারটেনশন প্রেজেন্ট করবে হচ্ছে ক্রনিক ডিসনিয়া নিয়ে, রেসপিরেটরি ডিস্ট্রেস। ওকে, সো আরো কোনো কোশ্চেন আছে আজকে টপিক গুলোতে? ওকে, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে নিউমোনিয়া, তারপর হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া, নিউমোথোরাক্স, এবং হচ্ছে লাং ক্যান্সার। দেন হচ্ছে লাস্ট, আমরা দুটা ক্লাস করাবো, লাস্ট ক্লাসে দেখবো হচ্ছে ফার্মাকোলজি প্লাস রিমেইনিং যেসব টপিক থাকবে। ইনশাল্লাহ আমাদের আগামী সপ্তাহে রেসপিরেটরি সিস্টেম শেষ হবে। আপনাদের কারো যদি কোনো টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকে বা হচ্ছে কোনো কিছু
বুঝতে অসুবিধা থাকে আমাকে মেসেজ দিতে পারেন অথবা গ্রুপে লিখতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।